আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। এই কেমন আছো সবাই? দিনকাল কেমন যাচ্ছে? বলে দিও সবাই। হ্যাঁ, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আজকে শিখর আরেক রকমের টি-শার্ট পরে আসছে। এটা পরে তোমাদের সামনে খুব একটা আসি না। আমার কাছে একটু অন্যরকম লাগছে না বলো? এই যে এই টি-শার্টটা পরে কিন্তু আমি নরমাল ক্লাসে আসি না। নরমালি আসি হচ্ছে একটা আমাদের অ্যাডমিশন টি-শার্ট যেটার উপরে আমার নাম লেখা আছে। তো ওইটা পরে আসি। আজকে অন্য একটা টি-শার্ট পরে আসছে। তন্ময় রয়, তারপর নাদিয়া, মেহেদী, জিনিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম, ফজলে রাব্বি, মারুফ খান। ওকে, ঠিক আছে। তোমাদের ২৬ ব্যাচ দেখো ক্লাস শুরু হওয়ার আগে এখানেও কিছু কথা বলি। দেখবা তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়ছো তখন এমন হতে পারে এর আগে তোমরা শিখতে ২টা চ্যাপ্টার পড়ছো। একটা হচ্ছে গুণগত রসায়নের প্রথম পার্ট, মানে গুণগত রসায়নের ২টা সেগমেন্ট। একটা সেগমেন্ট ছিল হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তোমরা কোয়ান্টাম মেকানিক্স পোর্শনটা পড়ছো। আর তোমরা পরিবেশ রসায়নের প্রথম পোর্শনটা পড়ছো। এই যে ২টা পোর্শন যে পড়ছো, এই ২টা পোর্শনের অনেক জিনিস তুমি হয়তো ভুলে গেছো। যারা ওই জিনিসগুলো ভুলে গেছো, প্যানিক করার কোনো কারণ নাই। ওই জিনিসটা তুমি ভুলে যেতেই পারো, এমন আহামরি মহাভারত অশুদ্ধ কিছু হয় নাই। তোমার এখন কাজ হবে, এই যে ধরো তুমি এখন এই চ্যাপ্টারটা পড়ছো, তো এই চ্যাপ্টারটা পড়ার সময় দেখবা যে হয়তো এমন হতে পারে কোনো একটা উইকে ভ্যাকেশন আসলো, কোনো একটা উইকে তুমি একটু ফ্রি থাকলা, স্কুলে বা কলেজে কিছু ছুটি থাকলো। এরকম যদি হয় যে কখনো যদি কোনো ছুটি পাও, সেই ছুটির সময় তোমার কাজ হচ্ছে ওই যে পড়াগুলো তুমি ভুলে গেছো সেই পড়াগুলো মাঝে মধ্যে একটু রিক্যাপ করা। এটা এক একজন এক একভাবে আগায়। অনেকে আছে ধরো পুরো চ্যাপ্টার ধরে আবার রিভিশন দেওয়া শুরু করে। আবার অনেকে আছে যেটা আমার মতো, আমি যেটা করতাম, আমি করতাম কি যে একটা টপিক মনে করার চেষ্টা করতাম হুট করে, যে আচ্ছা আইসোটোপ জানি কি। তো যে আইসোটোপ জানি কি এই জিনিসটা আমি হুট করে মনে করার চেষ্টা করতাম, যখনই দেখতাম যে মনে পড়ছে না তখন এবার বই খুলে আইসোটোপ বা খাতা খুলে আইসোটোপটা দেখে নিতাম। তুমি চাইলে এরকম করতে পারো, তুমি চাইলে আবার হচ্ছে ওই পুরো চ্যাপ্টার রিভিশন দিতে পারো। এটা একটা কথা গেল। আরেকটা জিনিস হচ্ছে যদি কারো কোনো এমন হয় যে কোনো গ্যাপ রয়ে গেছে, গ্যাপ থাকতেই পারে, গ্যাপ থাকাটা অস্বাভাবিক কিছু না। এই যে যাদের গ্যাপ থেকে গেছে তারাও যেটা করবা, রেগুলার ক্লাসগুলো তো অবশ্যই করবা। রেগুলার ক্লাসের বাহিরে ওই পুরাতন যে ক্লাসগুলো তোমার গ্যাপ রয়ে গেছে সেগুলো মাঝে মধ্যে পড়বা। সো তোমার ক্লাস করতে হবে। তোমার ক্লাসের পরে হচ্ছে শিক্ষক থেকে তোমাদের যে হচ্ছে পরীক্ষাগুলো নেয় সেই পরীক্ষাগুলো দিতে হবে। তোমাদের প্র্যাকটিস শিট দেয়, কত কিছু তোমাদেরকে দেয়। সো শিক্ষক থেকে একটা স্টুডেন্টকে আসলে যা যা দেয়, শিক্ষক থেকে যেসব মানে সার্ভিস প্রোভাইড করা হয়, এইগুলোই তুমি যদি প্রপারলি নিতে পারো, তাইলে ভাই কই যায় কে খায়, খাবার দাবার সব বাড়তি থেকে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তোমাদের আসলে ওই পড়ো না, তোমরা পড়ার টেবিলে সময় কম দাও। আরেকটা কথা হচ্ছে তুমি যদি কেমিস্ট্রি এখানে পড়ে থাকো, কেমিস্ট্রি অফলাইনে বাহিরে কোথাও পড়ার দরকার নাই। কেউ হয়তো বাসায় টিচার রাখো, আমি সেই বাসায় টিচার রাখাকে না বলি না, কিন্তু তুমি কোথাও গিয়ে পড়ো কেমিস্ট্রি, দরকার নেই তো তুমি ফিজিক্স এখানে ক্লাস করো। তো ওইখানে আবার বাইরে অন্য একটা জায়গায় ফিজিক্স ব্যাচে পড়ার দরকার নাই। তো শিক্ষতে তুমি যে সাবজেক্ট পড়ছো সেই সাবজেক্ট বাইরে অফলাইনে গিয়ে পড়ে আসার কোনো দরকার নেই। তুমি মনে করছো বোধহয় আমি দুইখানে শিখছি বেশি শিখছি, না তুমি দুইখানে শিখছো বেশি শিখছো না, তুমি বরং হচ্ছে নিজের সময়টা নষ্ট করছো। ২ জায়গায় শিখে আর কি শিখবা? পড়াশোনা তো আর বাহিরের কিছু না। তো তোমার কাজ হচ্ছে একটা জায়গায় পড়া শিখো, আর তারপরে হইতেছে সেই পড়াগুলো নিজের মতো করে বাসায় পড়ো। আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে ভাইয়া এই যে আপনার ক্লাস করি, তারপরে হচ্ছে বাসায় বই পড়ি। বাসায় বই পড়ি না, খালি ক্লাস করলেই কি হবে? খবরদার শুধু ক্লাস করলে হবে না। ক্লাসে তোমাদেরকে যখন টপিকগুলো বুঝাই, তখন সেই টপিকগুলো আমি কিন্তু আমার ভাষায় বুঝাই। আমার একটা আলাদা ভাষা আছে না? এই যে আমি কত কথাই বলি তোমাদের। মহাভারত অশুদ্ধ হবে, ইজি পিজি বলি। সো আমি আমার মতো করে লিখে দেই। আমি যদি আমার মতো করে লিখে দেই, তুমি পরীক্ষায় তো সেভাবে প্রশ্ন পাবা না। পরীক্ষায় তোমার কি আমার ভাষায় প্রশ্ন আসবে? জীবনেও না। পরীক্ষায় বইয়ের ভাষায় প্রশ্ন আসবে। এইজন্য বই অথবা সহায়ক বইটা পড়তেই হয়। বইয়ের ভাষাটা বুঝতে হয়। বইয়ের ভাষাটা না বুঝলে এক্সাম হলে প্রশ্ন ধরতে পারবা না। খবরদার! সো ক্লাস কখনোই তোমার কাঁথাবালির সম্বল না। ক্লাস হচ্ছে তোমার বইটা পড়ার জন্য তোমাকে হেল্প করে, তোমাকে গাইডলাইন দেয়। আঙ্কেল আন্টিদেরকে বলবো যে ও যদি বলে যে আমি তো ভাইয়ের ক্লাস করছি, আমি তো পড়ি না।
আমি তো ক্লাস করে ফেলছি, তুমি আমার কেন এখন পড়তে বলো? সো আঙ্কেল আন্টিদেরকে বলতে চাই, এই ক্লাসটা কিন্তু সবকিছু না। এই ক্লাসটা ওর বই পড়ার সহায়ক। ও যেন বইটা পড়তে পারে, সেই বইটা পড়ার জন্য ওকে হেল্প করার জন্য হচ্ছে ক্লাস। এমন না যে এই ক্লাসেই ও সবকিছু শিখে যাবে, এই ক্লাসেই সবকিছু হয়ে যাবে। সো আঙ্কেল আন্টিদেরকে এই তথ্যটা দিতে চাই, ক্লাস সবকিছু না। ক্লাস হ্যাঁ করা দরকার, বাট ক্লাসেই ও পড়া পড়বে, ক্লাসেই পড়া শিখবে, ক্লাসেই প্র্যাকটিস করবে, তাহলে তো হয়েই গেছিল, তাই না? তাহলে তো আর কোনো কথা লাগতো না, মজা হতো। তো যাই হোক, আর অনেকের কলেজের সঙ্গে সিলেবাসটা মিলবে না। দেখো, যাদের কলেজের সঙ্গে সিলেবাসটা মিলবে না, তোমাদের জন্য সামনে সুদিন অপেক্ষা করছে। কিরকম সুদিন অপেক্ষা করছে? ধরো তুমি, এখন আমরা পড়াচ্ছি তৃতীয় অধ্যায়ে, ধরে নাও। তৃতীয় অধ্যায় কোন পত্রের? প্রথম পত্রের। প্রথম পত্রের তৃতীয় অধ্যায় তুমি শিখোর সাথে পড়ছো, ধরো কষ্ট করে হইলো তুমি দুইটা একসাথে মেইনটেইন করছো। আর তোমার কলেজে পড়াচ্ছে ধরলাম চতুর্থ অধ্যায়, এবং এটা প্রথম পার্টের চতুর্থ অধ্যায়। ধরলাম একটা কেস ধরে নিচ্ছি আর কি, এমন হতেই পারে, অনেকের সাথে এটা হচ্ছে। তো তুমি আমার এখানে তৃতীয় অধ্যায় পড়ছো, কলেজে চতুর্থ অধ্যায় পড়ছো, ধরলাম দুইটা একসঙ্গে অনেক কষ্ট করে তুমি দুইটা একসঙ্গে কোপ আপ করছো, একেবারে তোমার জান পড়নাই অবস্থা, নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন পড়াশোনাই করো। তো কাহিনী হইতেছে, যখন এরপরে শিখো চতুর্থ অধ্যায় পড়াবে, দেখো পড়াবে তো, এমন তো না যে শিখো চতুর্থ অধ্যায় পড়াবে না। তো শাওন ভাই যখন চতুর্থ অধ্যায় পড়াবে, তখন তোমার কিন্তু তখন মজা লাগবে। কেন মজা লাগবে? মজা লাগবে এই কারণে, কারণ কলেজে তোমার এটা পড়াইছে। তো জিনিসগুলো একেবারে তোমার কাছে একেবারে যাহা দেখি নতুন লাগে সেরকম না। আবার কলেজে যখন তৃতীয় অধ্যায় পড়াবে, তখন তোমার কাছে দেখবা মজা তো, এটা তো শিখো পড়াইছে। তো তখন হয়তো সবকিছু তুমি মনে রাখতে পারবা না, কিন্তু জিনিসগুলো তো পরিচিত লাগবে। এখন আমি যখন সন্নিবেশ বন্ধন বলি, প্রতি ক্লাসে আমার সন্নিবেশ বন্ধন রিপিট করতে হয়, প্রতি ক্লাসে আমাকে লোন পেয়ার রিপিট করতে হয়, প্রতি ক্লাসে আমাকে, ওরে বাবারে বাবা কি পরিমাণ রিপিট যে করতে হয়, এইগুলো তো অন্তত করা লাগবে না। তো এই জন্য তোমাদের সামনে সুদিন অপেক্ষা করছে। যদি কারো কলেজের পড়ার সাথে শিখর পড়া না মিলে, সমস্যা নাই, ধৈর্য ধরো বৎস, হাল ছেড়ে দিও না, ধৈর্য ধরো, লেগে থাকো, দ্যাটস দ্য ম্যাজিক। এই ম্যাজিকে অটুট থাকো, দেখবে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে? আর ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। ধৈর্য ধরলে তার ফল সবসময় মিষ্টি হয়। ধৈর্যের ফল কখনো তেতো হয় না। এমন কথাও হয়নি কেউ ধৈর্য ধরছে, কষ্ট করছে, পরিশ্রম করছে, মেহনত করছে, বাট সে কোনো রিটার্ন পায়নি, এটা কখনোই হয়নি। সবসময় তুমি রিটার্ন পাবা। তুমি যে ওয়েতে চাও সেই ওয়েতে অথবা অন্য ওয়েতে, বাট বিশ্বাস রাখো তুমি ফলাফল পাবা। তুমি আলসেমি করবা, গাফিলাতি করবা, ফাঁকিবাজি করবা, সেইটারও উল্টা ফলাফল তুমি পাবা। ওকে, তো ভাইয়া আমরা এখন পড়াশোনায় চলে যাই। আমরা এখন হচ্ছে গত ক্লাসটাকে সংক্ষেপে রিভিউ করে দিই তোমাদের, যে গত ক্লাসে হচ্ছে আমরা কি পড়ছি। আচ্ছা ভাই, আমি করতেছি, সমস্যা নেই। ও, পাসওয়ার্ড লাগবে? আচ্ছা ঠিক আছে। এই তাহলে তোমাদের কাছ থেকে 1 মিনিট সময় নিচ্ছি, আমি একটু আত্মগোপনে যাচ্ছি, বুঝছো? আমরা একটু গত ক্লাসটা বের করি। ওকে, আমরা চলে আসলাম এই যে গত ক্লাসটা। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? পি ব্লক মৌল দিয়ে শুরু করছিলাম। পি ব্লক মৌলের আমরা শুরু করছিলাম 14। 14তে কি পড়ছিলাম দেখো, কে জানি শিখবো জিতবো জানি সুন্দর একটা পোস্ট করছে, আমার দেখে ভালো লাগছে, এত সুন্দর করে নোট করছে, লাল নীল কলম দিয়ে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ যে এরকম পোস্টটা করছো। কার্বন সিলিকনে বলছিলাম, কার্বনের 2টা অ্যালোট্রপ আছে, কার্বনের অ্যালোট্রপ আরো আছে,
গ্রাফাইট আছে, ডায়মন্ড আছে, ফুলারিন আছে, বাট ওগুলো নিয়ে আমাদের পড়তে হয় না। আমরা পড়বো হচ্ছে ডায়মন্ড এবং গ্রাফাইট। মনে আছে যে এখানে বলছিলাম sp2 সংকরায়ন হয়, এখানে sp2 সংকরায়ন হয়, আর এখানে হচ্ছে এরা পরিবাহী, এরা পরিবাহী না। তারপর ডায়মন্ড গ্রাফাইটের মধ্যে এরা শক্ত, এরা নরম হয়, কারণ গ্রাফাইটে কি হয়, ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে দুইটা লেয়ারের মধ্যে। ডায়মন্ডে তো সরাসরি প্রতিটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে। তারপরে হচ্ছে আমরা বলছিলাম কক্ষ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড কেন গ্যাস, আর সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা কেন সলিড। সিলিকা তৈরি করে দৈত্যাকার অণু, তাই না, দৈত্যাকার অণু। আর কার্বন তৈরি করে একটা সিঙ্গেল অণু। সো বলে না একতাই বল, একতাই যদি বল হয় তার মানে হইতেছে এখানে একসঙ্গে থাকলে আন্তঃনাবিক বল বেশি, আন্তঃনাবিক বল বেশি মানে সে কঠিন হয়ে যায়। দেন আমরা একটা প্রশ্ন সলভ করছিলাম, CCl4 পানিতে মিশলেও, SiCl পানিতে না মিশলেও SiCl4 কেন পানিতে মিশে। কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই, সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, এই জন্য সিলিকন পানির সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। সো নাইট্রোজেন এবং ফসফরাস এই দুইটা নিয়ে আসলে পড়াশোনা ছিল, যে নাইট্রোজেন ফসফরাস আসলে কাহিনীটা কি। কাহিনী হইতেছে ফসফরাস নেচারে P4 হিসেবে থাকে। সো এই যে P4 হিসেবে থাকে, এই জন্য ফসফরাসের আমরা আণবিক ভর বের করছিলাম। তারপরে নাইট্রোজেনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। রেড ফসফরাস, হোয়াইট ফসফরাসের ইন্টার কনভার্সনটা মনে রেখো, যে কিভাবে কোনটা থেকে কোনটা তৈরি করা হয়। আর এরপরে খুবই বিখ্যাত প্রশ্ন, যে PCl5 তৈরি হইলেও NCl5 তৈরি হয় না কেন। কারণ ফসফরাসের 3d অরবিটাল আছে, সো এর ভ্যালেন্সি বাড়তে পারে, 3 থেকে 5 হয়। আর নাইট্রোজেনের ক্ষেত্রে 3 থেকে 5 হয় না, এই জন্য ভ্যালেন্সি 3 এ ফিক্স থাকে। এরপরে হচ্ছে NCl3 পানিতে মিশে না, কিন্তু মিশে। NF3 কেন মিশে না? কেন মিশে না? কারণ NF3 এর ক্ষেত্রে ফ্লোরিনের ফাঁকা ডি অরবিটাল নাই, এখানে ফাঁকা ডি অরবিটাল আছে। তারপর অ্যামোনিয় ক্ষার, ফসফিনো ক্ষার। কিন্তু কেন অ্যামোনিয়া শক্তিশালী ক্ষার? কারণ নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। নাইট্রোজেন এই বন্ধন থেকে ইলেকট্রন নিয়ে লোন পেয়ারের ডেন্সিটি বাড়ায় দেয়। লোন পেয়ারের ডেন্সিটি বেশি দেখে হতেছে অ্যামোনিয়া ইজ স্ট্রঙ্গার বেস দেন ফসফেন। নাইট্রোজেনের 5টা অক্সাইড ছিল, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড। নাইট্রাস অক্সাইডকে আমরা লাফিং গ্যাস বলতাম, এবং এই নাইট্রাস অক্সাইডটা হচ্ছে আমাদের কি বলে, নাইট্রাস অক্সাইডটা হচ্ছে আমাদের কি বলে নিরপেক্ষ অক্সাইড। এরা পানির সাথে রিঅ্যাক্ট করে না। কিন্তু এই বাকি যে 3টা অক্সাইড আছে, সেই 3টা অক্সাইড হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। এই 3টা অক্সাইডই পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড তৈরি করে। যেমন এই যে ট্রাই অক্সাইডটা নাইট্রাস অ্যাসিড তৈরি করে, অ্যাকর্ডিংলি আমরা এটাকে নাইট্রাস অ্যানহাইড্রাইড বলি। এটা হচ্ছে 2টা অ্যাসিডই তৈরি করে, এটাকে বলা হইতেছে নাইট্রিক অ্যানহাইড্রাইড। আর এখানে 3টা অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তৈরি করে, এটাকে নাইট্রিক অ্যানহাইড্রেট বলা হয়। এটুকু ছিল আমাদের গত ক্লাসে। তো কাহিনী হইতেছে যে একজন বলছে, ভাই বোরন নাইট্রাইটকে আপনি অজৈব গ্রাফাইট বলছিলেন, গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত আমি তোমাদেরকে একটা ইউনিট দেখাইছিলাম, বইয়ে বোধহয় অনেকগুলো জালের অনেকগুলো জিনিসপত্র দেওয়া আছে। ওকে, এবার আসি হচ্ছে আমরা গ্রুপ 16। আবারও বলছি, দেখো তোমাদের এই টপিকগুলা বইয়ে হয়তো অনেক বেশি বেশি থাকতে পারে, কিন্তু বেশি বেশি পড়তে গিয়ে দেখা যাবে তুমি কোনো কিছুই মনে রাখতে পারছো না। আমরা এখন জাস্ট ওভারভিউ শিখছি, ওভারভিউটা, যে প্রতিটা গ্রুপে আসলে কি কি আছে। গ্রুপ 16 লিখে নেওয়া হচ্ছে কারা কারা আছে। 15 পর্যন্ত গতকালকে হয়েছিল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলেনিয়াম। এবং আমি বিশ্বাস করি, আমি জানি তোমরা এই পুরো সিরিয়ালটা মুখস্থ করে ফেলছো। এখন এখান থেকে সবাইকে নিয়ে পড়তে হবে? উত্তর হচ্ছে না। কাদেরকে নিয়ে পড়বো? এই যে অক্সিজেন এবং সালফার, এই সরি অক্সিজেন এবং সালফার, হ্যাঁ এই দুটোকে নিয়ে তো পড়তে হবে। তো প্রথমে আসি, অক্সিজেন তো নেচারে O2 থাকে, সালফার প্রকৃতিতে কি থাকে জানো? সালফার নেচারে থাকে হইতেছে S8 হিসাবে, S8। এবং তাহলে তোমাকে যদি বলো তো ভাই, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সালফারের আণবিক ভর কত, তাহলে কি দিবা? এই বলো কাঁচা বাচ্চারা। সালফারের আণবিক ভর, ধরো পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসলো। আচ্ছা, এই যে আমি নিঝুম আমাকে সবার আগে আনসার দিছে, সাদিয়া সুলতান আনসার দিছে, সেটা হচ্ছে 256। এখন অনেকে চিন্তা করছে, ভাই 256 কই পাইলেন? একটা সালফার হচ্ছে 32। দেখো একটা সালফার হচ্ছে 32। সালফার এরকম নেচারে কয়টা সালফার থাকে? 8টা সালফার থাকে। তো যেহেতু 8টা সালফার থাকে, তার মানে হচ্ছে 256 এর আণবিক ভর। আর এই যে 8টা সালফার কেমনে থাকে জানো? অনেকটা এইভাবে থাকে, খুবই অদ্ভুত একটা গঠন। সালফার, এখানে সালফার, এইখানে সালফার,
এখানে সালফার, এইখানে সালফার, এইখানে সালফার, এইখানেও সালফার। এই দেখো তো এটা দেখতে আসলে কেমন লাগে? এটা দেখে তোমার কাছে দেখতে অনেকটা এই যে নরমালি দেখে মনে হয় ডাব্লিউ, তাই না? কিন্তু ডাব্লিউর পাশাপাশি এটাকে অন্যরকম একটা দেখায়। সেটা হইতেছে এটা দেখতে অনেকটা মুকুটের মতো লাগে না? ওই যে রাজার মাথায় যে মুকুট, সেই মুকুটের মতো লাগে। এইজন্য এটাকে অনেক সময় ক্রাউন মডেল বলা হয় অনেকে। ক্রাউন, ক্রাউন মানে মুকুট না? সো ক্রাউন মডেল। হ্যাঁ, WWE এর লোগোর মতো লাগে অনেকটা। তাহলে আমরা এখানে প্রথমে একটু মনে রাখি সালফার প্রকৃতিতে ৮টা পরমাণু থাকে এবং ৮টা পরমাণু দেখতে অনেকটা এরকম। এজন্য এটাকে কি মডেল বলা হয়? এটাকে ক্রাউন মডেল বলা হয়। আচ্ছা, ঠিক আছে। এরপরে এখান থেকে একটা খুব বিখ্যাত প্রশ্ন আসে। আগে প্রশ্নটা লিখে নিই। প্রশ্ন হচ্ছে এইটা। কক্ষ তাপমাত্রায়, এটা বোধহয় 9-10 এও ছিল। H2O তরল। কিন্তু H2S গ্যাস কেন? এই প্রশ্ন আসতে পারে না? সেটা হচ্ছে যে কক্ষ তাপমাত্রায় পানি হচ্ছে তরল, কিন্তু H2S কেন গ্যাস? এর কারণ দেখো, অক্সিজেন এবং সালফার এই দুইটা একই গ্রুপের মৌল। দেখো যে অক্সিজেন এবং সালফার একই গ্রুপের মৌল, তাহলে এদের যৌগ কি হওয়া উচিত? এদের যৌগ তো একই ধর্মের হওয়া উচিত। তো একই ধর্মের হওয়ার উচিত, কিন্তু তাহলে একটা হবে হচ্ছে কঠিন এই তরল, একটা হবে গ্যাসীয়। এটা তো আমি মানতে পারলাম না। তো এটাই হচ্ছে প্রশ্ন, কেন এরকমটা হয়? পানিকে তো তোমরা চিনো। তোমরা কি জানো H2S হচ্ছে দুর্গন্ধযুক্ত গ্যাস। পচা ডিমের দুর্গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এখন রুম টেম্পারেচারে বা রুম টেম্পারেচার মানে 25°C তাপমাত্রায় একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাস। এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমাকে গঠন দেখাইতে হবে। এই হচ্ছে পানির একটা অণু। সো পানিতে এরকম অনেকগুলো অণু থাকে, তাই না? এরকম অনেক অণু থাকে, যে আরেকটা অণু, এই যে আরেকটা অণু, এই হচ্ছে আরেকটা অণু, আর এটা হচ্ছে H2S। পানির মধ্যে একটা স্পেশাল বন্ধন থাকে। এই কাঁচা বাচ্চারা সেই বন্ধনের নামটা কি বলতে পারবা? মানে একটা পানির অণুর সাথে আরেকটা পানির অণুর একটা বিশেষ বন্ধন থাকে। সেই বন্ধনটাকে বলা হয় কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। মানে এই যে পানির মধ্যে এখানে হাইড্রোজেন বন্ধন হয়, এখানে হাইড্রোজেন বন্ধন হয়, এখানে হাইড্রোজেন বন্ধন হয়। তো এটাকে আমরা কি বন্ধন বলবো? এটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলবো। হাইড্রোজেন বন্ধন থাকার কারণেই হচ্ছে পানি কক্ষ তাপমাত্রায় তরল হয়, আর হাইড্রোজেন বন্ধন না থাকার কারণে হতেছে H2S তরল হয় না। এখন তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে, কোমলমতি হৃদয়ে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, পানিতে কেন হাইড্রোজেন বন্ধন হয় আর H2S এ কেন হাইড্রোজেন বন্ধন হয় না? সেটা এখন দরকার নেই, সেটা আমরা হাইড্রোজেন বন্ধন পরে পড়বো। তাহলে আশা করি বুঝতে পারছো যে কক্ষ তাপমাত্রায় পানি তরল। কেন পানি তরল? কারণ পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। H2S কেন তরল না? কারণ H2S এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না। ওকে ওকে, এরপরে সবাই একটু লিখে নাও অক্সাইড। অক্সাইডস, আমরা অনেকগুলো অক্সাইড দেখবো, মানে যত প্রকার অক্সাইড পাওয়া যায়। এবং এই অক্সাইডে তোমাদেরকে একটু বলে দিই, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো আমি লিখে দিচ্ছি SRG। SRG এর ফুল ফর্ম হচ্ছে সাউন্ড রেজা গ্যারান্টেড। অক্সাইড থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, একাডেমিকও আসে, অ্যাডমিশনও আসে। থ্যাংক ইউ বিশ্বম্বর ভাই, আপনি লাইফ সেভিয়ার। তোমাদেরকে শিখো থেকে আমাদের নতুন একটা পানির বোতল দিছে, দেখাইছিলাম। খুবই সুন্দর, খুবই পশ এবং খুবই সুন্দর আর কি, অস্থির লাগে। কিন্তু অনেক ছোট, পানি কম লাগে, কম ধরে আর কি। শিমুল জিজ্ঞেস করছে কক্ষ তাপমাত্রা মানে কি 25°? হ্যাঁ, কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে 25°।
কত তাপমাত্রায় পানি তরল এবং H2S গ্যাস? এটা তুমি হচ্ছে পাবা হচ্ছে এই যে খ নাম্বারে, এটা খ নাম্বারে আসা প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নে এটা আসে। দেখবা তোমার আগামী যে পরীক্ষাটা হবে সেই আগামী পরীক্ষার মধ্যেই এটা পাবা খ নাম্বারে। আচ্ছা, অক্সাইড সবাই একটু লিখে নাও যে অক্সাইড 9 প্রকার। মানে প্রকৃতিতে যত অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড গুলোকে 9টা ভাগে ভাগ করা হয়, 9 প্রকার। তাহলে সবাই মনে রেখো অক্সাইড 9 প্রকার। এই যে 9 প্রকারের যে ক্লাসিফিকেশন, এটা আবার আমার কেন জানি পার্সোনালি পছন্দ হয় না। দেখবা তোমাদেরও সামনে মনে হবে যে 9 প্রকারের ক্লাসিফিকেশনটা ভাইয়া ঠিক নাই, তোমাদেরও মনভূত হবে না আর কি, বুঝছো? তোমার কাছে কিছুক্ষণ পরে মনে হবে যে না, এই যে অক্সাইডকে যে 9 প্রকারে ভাগ করা হয়েছে, 9 প্রকারে ভাগ করা আসলে উচিত হয়নি। প্রথমে দেখি অ্যাসিডিক অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড, এই অ্যাসিডিক অক্সাইড কারা? যাদের মধ্যে অ্যাসিড ধর্ম আছে, তাই না, যাদের মধ্যে অম্ল ধর্ম আছে। তো অ্যাসিডিক অক্সাইড গুলো যদি আমি ডেফিনেশন দিতে চাই, শুধুই একটারই দিচ্ছি আর কি, বাকিগুলো দিব যেগুলো তোমাদের দরকার হয়। অ্যাসিডিক অক্সাইড তারা যাদের মধ্যে অম্ল ধর্ম আছে। তো প্রশ্ন হচ্ছে অম্ল ধর্ম কাদের মধ্যে থাকবে? এই অ্যাসিডিক অক্সাইড চেনার ভালো ওয়ে হইতেছে যদি এমন হয় যে কোন একটা অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, এটা মনে হয় তোমরা অনেকবার দেখছো, অথবা কোনো অক্সাইড যদি এরকম হয় যে সে যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে ধরো সল্ট এবং পানি তৈরি করে, এই দুইটা বিক্রিয়ার কোনো একটা বিক্রিয়া যদি কোনো অক্সাইড দেখায়, তাহলে সেই অক্সাইড গুলোকে বলা হয় কারা? এদেরকে বলা হয় অ্যাসিডিক অক্সাইড। কি বললাম ভাইয়া? যদি কোনো অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, মনে রেখো যে পানির সাথে বিক্রিয়া করে যদি অ্যাসিড তৈরি করে, অথবা সে যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, সেই অক্সাইড গুলোকে আমরা অ্যাসিডিক অক্সাইড বলা হয়। এবং আমাকে কেউ কি বলতে পারবা যে নর্মালি কাদের অক্সাইড গুলো অ্যাসিডিক হয়? ধাতুর অক্সাইড নাকি অধাতুর অক্সাইড, একটু বলো তো। যদি কেউ না জানো তাহলে বলে দিচ্ছি যে ইউজুয়ালি অধাতুর অক্সাইড গুলো হয় হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। সো ইউজুয়ালি অধাতুর অক্সাইড। নরমালি, বাট এর বাইরেও তো আছে। তাহলে ভাইয়া অ্যাসিডিক অক্সাইড কাকে বলে? যে অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, যে অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, সেগুলোকে অ্যাসিডিক অক্সাইড বলে। এখন আমাকে বলো তো ভাই, তোমার কি অক্সাইডের ডেফিনেশন দরকার নাকি তোমার উদাহরণ দরকার? চিন্তা করো তো, নিজেকে প্রশ্ন করো যে এই আমি একজন স্টুডেন্ট, আমার অক্সাইড লাগবে, কি লাগবে, উদাহরণ নাকি হতেছে আমার সংজ্ঞা? ভাই তোমাদের কিন্তু ডেফিনেশন লাগবে বলতে এতটা ইম্পর্টেন্ট না আসলে, তোমাদের লাগবে হচ্ছে মেইনলি উদাহরণটা লাগবে। সো অ্যাসিডিক অক্সাইড কারা কারা চলো একটু দেখি। একটা গত ক্লাসে দেখাইছিলাম, একটা হচ্ছে NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড অ্যাসিডিক অক্সাইড, N2O4 O5। গত ক্লাসে এই দুটো দেখাইছিলাম যে নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড। তারপরে তোমরা জানো কার্বন ডাই অক্সাইড একটা অ্যাসিডিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড অ্যাসিডিক অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড অ্যাসিডিক অক্সাইড, Cl2O7, এগুলো সবই হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। এই কয়েকটা মনে রাখলেই হইতেছে। তোমাদের যখন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আমি পড়াবো, তারপরে দেখবা অনেক প্রশ্ন সলভ করবো ক্লাসের মধ্যে, এবং সেখানে তুমি দেখবা যে ভাই এই অক্সাইড দিয়ে যে এত পরিমাণ প্রশ্ন আসে, স্যারদের যে টপিকটা এতটা প্রিয়, এখান থেকে স্যাররা প্রশ্ন দিবেই, সব সময় দেয়। তাহলে যে অক্সাইড গুলো পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, সেগুলোকে আমরা অ্যাসিডিক অক্সাইড বলি। এবার হচ্ছে বেসিক অক্সাইড। বেসিক মানে ক্ষারীয় আর কি, বুঝছো? বেসিক অক্সাইড। আমি বিশ্বাস করি আমার এই কাঁচা বাচ্চারা ড্যাম লেভেলের স্মার্ট, ওদেরকে অ্যাসিডিক অক্সাইডের ডেফিনেশন দিলে ওদেরকে বেসিক অক্সাইডের ডেফিনেশন দেওয়া লাগবে না। কেন? ভাই এইখানে যাহা যাহা হয় ওখানে তাহা তাহা হবে, খালি উল্টা উল্টা হবে। কিরকম? এই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যাসিড, ওই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে ক্ষার। এই অক্সাইড ক্ষারের সাথে তৈরি করে লবণ পানি, ওই অক্সাইড
অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি। এই বলো, আমি যে কঠিনগুলো বলে ফেলছি, সেই কঠিন কথাগুলো কে গলদঘরণ করতে পারছো? এ হচ্ছে নরমালি অধাতুর অক্সাইড গুলো হয় হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, ওরা কি হবে, ধাতুর অক্সাইড গুলো হবে ক্ষারীয় অক্সাইড। আপাতত মোটামুটি ডেফিনেশন আমার কাছে মনে হয় না যে তোমরা আসলে বুঝো নাই। ডেফিনেশন তুমি এমনিতেই বুঝে গেছো। তো আমি ওখানে ডেফিনেশন না লিখে শুধু উদাহরণগুলো লিখে দিব। একই কথা, তাই না? তো এইখানকার উদাহরণ কি কি? একটা হচ্ছে দেখো লিথিয়ামের অক্সাইড, একটা ক্ষারীয় অক্সাইড, সোডিয়ামের অক্সাইড ক্ষারীয় অক্সাইড, পটাশিয়ামের অক্সাইড ক্ষারীয় অক্সাইড, তারপরে হইতেছে ক্যালসিয়ামের অক্সাইড ক্ষারীয় অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড ক্ষারীয় অক্সাইড। আরো অনেকগুলো তোমাদের বইয়ে যেগুলো আছে, সবগুলো বই মিলাই যেগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দিই। তারপরে হচ্ছে ফেরাস অক্সাইড, বেসিক অক্সাইড। মোটামুটি তোমাদের বইয়ে এইগুলাই আছে। তাহলে অ্যাসিডিক অক্সাইড গেল, বেসিক অক্সাইড গেল। তার মানে বুঝতে পারছো যে তুমি খুব বেশি এখনো পড়ে ফেলো নাই। কেন? তোমার অক্সাইড কয় প্রকার ভাই? 9 প্রকার। পড়ছো কয়টা? 2টা। সো 9 প্রকারের মধ্যে মাত্র 2টা লেখা হয়েছে। মৌসুমী জানাল বলছে এই ডেফিনেশনটা একটু লিখে দেন। না মৌসুমী, এই ডেফিনেশনটা লিখে দিব না ভাইয়া। ডেফিনেশন তুমি নিজ থেকে পারবা। কেন পারবা? এই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। তাহলে এটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে। এই অক্সাইড গুলো বেজের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। এইগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখো পড়াশোনা এফিসিয়েন্টলি করতে হয়। এফিসিয়েন্টলি মানে হইতেছে তুমি কানরে আসলে সোজাসুজি দেখাবা নাকি এমনি ঘুরাই দেখাবা, ইটস আপ টু ইউ। জিনিসটা কেমন? আমি এরকম দেখছি যে একটা স্টুডেন্ট, সে হচ্ছে পড়তেছে এরকম যে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। আবার সে এটাও মুখস্থ করছে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, বিজারণ মানে জারণ সংখ্যা কমা। আচ্ছা, দুইটা মুখস্থ করা দরকার আছে? দুইটা মুখস্থ করে তুমি ছোট্ট একটু মানুষ, তোমার এতটুকু হৃদয়, তোমার এতটুকু ব্রেন, সেইখানে তুমি কত তথ্য নিবা, তাই না? এত অল্প বয়সে কি মাথায় এত কিছু ধরে কিনা? তো যে জিনিস একটা পারলে আরেকটা এমনিতেই পারা যাবে, সেই জিনিস দুইটা মনে রাখার দরকার নেই। এইটা হচ্ছে পড়াশোনার স্মার্টনেস আর খ্যাতনেস এর মধ্যে পার্থক্য। সো আমি জানি তুমি খ্যাত না, তুমি স্মার্ট। সো তোমাকে স্মার্টনেস মানে স্মার্টলি চিন্তা করতে হবে। অ্যাসিডিক গেল, বেসিক গেল। নাম্বার 3, অ্যামফোটেরিক অক্সাইড। অ্যামফোটেরিক অক্সাইড। যারা অ্যামফোটেরিকের মানে জানো না, এদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড তার মানে বুঝতেই পারছো যে এই অক্সাইড গুলো অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, এই অক্সাইড গুলো ক্ষারের সাথেও বিক্রিয়া করে। মানে ব্যাপারটা কিরকম, তুমি যদি এদেরকে হচ্ছে অক্সাইড প্লাস অ্যাসিড নাও, এরা ভাই হচ্ছে সল্ট ওয়াটার তৈরি করে। সল্ট প্লাস ওয়াটার। তারপরে এই অক্সাইডকে তুমি যদি হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করো, সেইখানেও কি তৈরি করে? সল্ট প্লাস ওয়াটার তৈরি করে। মানে দুই ক্ষেত্রেই সে রাজি। সে বলে যে ঠিক আছে বাবা, তুমি আমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা, আমি রাজি আছি। তুমি আমাকে ক্ষারের সাথে বিক্রিয়া করো, আমি সেটাতে রাজি আছি। তো যেহেতু সে দোনোজনের সাথে বিক্রিয়া করে, এই জন্য এটাকে আমরা কি বলি? অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক মানে হচ্ছে উভধর্মী। এই নামটা মনে না থাকলে অ্যামফিবিয়া মনে রাখো। বায়োলজি বইতে অ্যামফিবিয়া পড়ছো না? উভচর। উভচর মানে কি? ব্যাং। ছোটবেলায় থাকে পানিতে, বড় হইলে থাকে ডাঙায়। তো এই জন্য হতেছে নাম হতেছে অ্যামফোটেরিক অক্সাইড। অনেকের মাথায় প্রশ্ন আসছে যে ভাইয়া এইখানে কি পানির সাথে করবে কিনা? আসলে অ্যামফোটেরিক অক্সাইডের কেউ পানির সাথে করে, কেউ পানির সাথে করে না। এই জন্য আমরা ওই লাইনটাকে এখানে আনি নাই। আমরা যেটুকু লাইন সবাই ফলো করে সেটুকু দেখাইছে। অ্যামফোটেরিক অক্সাইডের সব থেকে বিখ্যাত উদাহরণ হইতেছে বেরিলিয়াম অক্সাইড। বেরিলিয়াম বেরিলিয়াম কি? হ্যাঁ, বেরিলিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড, জিঙ্কের অক্সাইড। এর মধ্যে এই দুটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বেরিলিয়াম অক্সাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে জিঙ্কের অক্সাইড, আর এরপরে হইতেছে SnO2 টিনের অক্সাইড, তারপরে হইতেছে PbO2। তোমার মেইনলি দরকার আসলে উদাহরণগুলো। আর এই উদাহরণগুলো মনে রাখতে একটু পেইন খাবা, তবে হ্যাঁ সমস্যা নাই। সে যদি বলছে বেজ মানে কি ক্ষার, না বেজ মানে ক্ষারক।
তানিশা বলছে, ভাই আপনি একটা অজানা যৌগকে কিভাবে চিনতে পারেন যে এটা অ্যাসিডিক নাকি বেসিক? তানিশা এটা একটা ভালো কথা বলছো। সেটা হচ্ছে এটা এক্সপেরিয়েন্স এর উপরে নির্ভর করে। তোমরা যারা অনেক বেশি ফেসবুক চালাও, তারা কোনো একটা আইডিতে গেলে সেই আইডিটা দেখে কি বুঝতে পারো না যে এই আইডিটা ফেক নাকি এই আইডিটা রিয়েল? বোঝা যায় না বলো তো? তুমি কিন্তু অনেক সময় দেখা যায় কোনো একটা আইডিতে মানে আইডিতে যাও, গিয়ে তুমি দেখো যে দেখেই বুঝতে পারো যে এটা ফেক আইডি অথবা এটা রিয়েল আইডি, দেখলেই বোঝা যায়। তো ঠিক সেরকম এটা তুমি কেন বুঝো আসলে? কারণ তুমি না অনেক বেশি এক্সপেরিয়েন্সড। তুমি সারাদিন ফেসবুকে থাকো আরকি। মানে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমার স্টুডেন্ট গুলো সারাদিন টিকটকে থাকে, সারাদিন ফেসবুকে থাকে। কিন্তু এদেরকে যদি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা কাজ করতে বলি তখনই পারে না। কারণ কি? ওইখানে সময় দেয় না। তো দিন শেষে আসলে এইগুলো তুমি যখন একটু পড়াশোনা করবা তখন দেখবা যে তুমি এমনিতেই বুঝে যাবা। এক্সপেরিয়েন্স এর একটা দাম আছে। তাহলে অ্যামফোটেরিক অক্সাইড এখান থেকে একটা প্রশ্ন লিখে নাও সবাই। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন হইতেছে দেখাও যে এই কার এলাকায় মাগরিবের জামাত কয়টায়? দেখাও যে Al2O3 একটি উভধর্মী অক্সাইড। এটা হচ্ছে প্রশ্ন। অথবা তোমাকে আরেকটা উদাহরণ বলি। সেটা হতেছে রান্নাঘরে আম্মু কিন্তু একেবারে সবকিছু নখদর্পণে থাকে। মানে আম্মুর কিন্তু কোনো কিছু খুঁজে পেতে কষ্ট হয় না। কিন্তু আম্মু যখন তোমারে রান্নাঘরে কোনো কিছু নিতে বলে, ধরো রান্নাঘরে একটা কেচি আছে, তোমাকে বললো যে এই তুই কেচিটা নিয়ে আস, আন্টি বলতেছে, তুমি কিন্তু সেই কেচিটা কিন্তু খুঁজেই পেতেছো না, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলা। তারপরে হইতেছে তুমি আম্মুকে ডাকলা, আম্মু আমি তো কেচি খুঁজে পাচ্ছি না। আমার ক্ষেত্রে হয় আর কি, আম্মু আমারে যদি বাড়িতে গেলে আমাকে কোনো কিছু আনতে বলে আমি এটা খুঁজেই পাই না। এরপরে হইতেছে আম্মুরে ডাকা লাগে, আম্মু এটা তো খুঁজে পাচ্ছি না, তখন আম্মু আসে। এসে আম্মু দেখায় যে চোখ দিয়ে খুঁজলে তো পাইতি, এই যে তোর সামনে তো এটা বসেছিল। মেইন কথা হচ্ছে কেন আসলে আম্মু রান্নাঘরে সবকিছু খুঁজে পায় আর তুমি রান্নাঘরে সবকিছু খুঁজে পাও না? কারণ আম্মু রান্নাঘরে অনেক বেশি সময় কাটায় আর তুমি রান্নাঘরে যাইও না। তো দেখা গেছে যে যেখানে আসলে অনেক বেশি সময় কাটায় সেখানকার কোথায় কি আছে, কোথায় কি থাকতে পারে, এটা সবার মুখস্থ। আর যে সময় কাটান না তার মুখস্থ না। সো আমাকে সে যদি বা যে জন্য জিজ্ঞেস করছিলা যে ভাইয়া কিভাবে মনে রাখবো, এটা মোটামুটি তুমি এক্সপিরিয়েন্স থাকলে আস্তে আস্তে টের পাবো আর কি। এই দেখাও যে অ্যালুমিনিয়াম অক্সাইড একটু উপধর্মী অক্সাইড। চলো একটু দেখাই। তার মানে আমার কাজ কি বলতো? আমার কাজ হচ্ছে এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে একবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেখানো, একবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া দেখানো, এবং দেখাইতে হবে সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, সে ক্ষারের সাথেও বিক্রিয়া করে। চলো দেখি। Al2O3 তুমি যদি একে অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, ধরো HCl, এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে AlCl3, আর এখানে তৈরি করে কি? তৈরি করে হচ্ছে H2O। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এই তোমরা কি সমতাকরণ করতে চাও? যদি সমতাকরণ করতে চাও আমি সমতাকরণ করে দেখা দিচ্ছি। এই যে অ্যালুমিনিয়াম এখানে কয়টা আছে? দুইটা আছে। তার মানে এখানে কত হবে? এখানে 2 হবে। দেখো অ্যালুমিনিয়াম এখানে দুইটা আছে, এই জন্য এখানে 2 হইলো। তুমি 2 দেওয়ার পরে দেখো এখানে ক্লোরিন কয়টা হয়ে গেছে? ক্লোরিন হয়ে গেছে 6টা। এই যে 3 দুগুণা 6। সো এই যে ক্লোরিন হচ্ছে 6। আর তারপরে তুমি দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 6টা, তার জন্য এখানে 3 দাও। তো চাইলে সমতাকরণ করতে পারো, বাট ম্যান্ডেটরি না। আবার এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে তুমি যদি হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করো, ও তার সাথেও বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানে যে লবণটা তৈরি হয় সেই লবণটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, এরকম সংকেত NaAlO2, আর তৈরি করে হচ্ছে পানি। চাইলে সমতাকরণ করতে পারো। এখানে অ্যালুমিনিয়াম 2 আছে, এখানে 2 দাও, এখানে 2 দাও, বাকি সব মিলে গেছে। এখন ঠাম্মা সাথে থাকলে তো সবাই একলা হাটে যায়। ঠাম্মা তোমাকে একটা শিখাই দিছে, আরেকটা তোমাকে নিজেকে শিখতে হবে। তো সবাই হচ্ছে হোমওয়ার্ক করবা। HW হইতেছে জিঙ্ক অক্সাইড। ভাই তুমি কি করবা? এটা কিন্তু করতে হবে। আমি চাই সবাই এটা করবা। যে জিঙ্ক অক্সাইড যে একটা উপধর্মী অক্সাইড, সেটা তোমাকে দেখাইতে হবে। তুমি যে বইটা পড়ো সেই বইতেই উদাহরণটা আছে, অথবা যদি বই না পড়ো তাহলে হচ্ছে তুমি গুগলে সার্চ করো। জিঙ্ক অক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া করাবা, জিঙ্ক অক্সাইডের সাথে ক্ষারের বিক্রিয়া করাবা। আরেকটা জিনিস, অনেকে বলে যে ভাই আমি HCl দিয়ে বিক্রিয়া দেখাবো না, আমি বিক্রিয়া দেখাবো সালফিউরিক অ্যাসিড দিয়ে। তোমার যদি তেল থাকে তুমি দেখাও।
সিম্পলটা দেখানো ভালো না? মানে সবথেকে সহজ ক্ষার কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। সবথেকে সহজ অ্যাসিড কোনটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সিম্পলটা দেখানো হয়তো ভালো। সো আমরা একটা ব্রেকে যাব। ভাই করবা কিন্তু হোমওয়ার্ক তোমাকে কিন্তু এমনি দেওয়া হয় নাই। 15 মিনিট ঠিক শার্প 15 মিনিট পরে চলে আসবা। 10 মিনিটে একটু টাইট হয়ে যায়। 5:45 35 বাজে 5:50 চলে আসো সবাই।
ভাই সাউন্ড দিচ্ছেন? থ্যাংক ইউ। তোমাদের সাথে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যখন এরকম নামাজের টাইমটা আসে তখন অনেকে নামাজের ব্রেক চায়। এটা তো ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। আমরা নিজেরও তো নামাজের ব্রেকে নিয়ে তারপর আসে। কিন্তু আমার সমস্যা হইতেছে অনেক হিন্দু নাম, মানে অনেক নাম দেখলে তো বোঝা যায় যে হিন্দু। যেমন যে সুস্মিতা ঘোষ এক আপু আছে, ও তো হিন্দু, আমি নাম শুনেই বুঝতে পারছি। তারপর ধরো এরকম অনেকেই হিন্দু আইডি দেখা যায়, নাম দেখেই বোঝা যায় যে সে হিন্দু। তারাও দেখে নামাজের ব্রেক চায়। তা আমি মাঝে মধ্যে কনফিউজড হই, কিরে ভাই। পরে এটা আবিষ্কার করছি যে এরা আসলে নামাজের ব্রেক চায় না, এরা আসলে ব্রেক চায়। এদের ওই ব্রেক দরকার আর কি। এই জন্য সবাই হয়তো একটুখানি পুশ করে, ভাই ব্রেক দেন, ব্রেক দেন, ব্রেক দেন, ব্রেক দেন। আচ্ছা, অনেকে অলরেডি ইয়াটা পড়ে ফেলছো, হোমওয়ার্কটা ক্লাসে করে ফেলছো, গুড, খুবই ভালো। তাহলে আমাদের কয়টা অক্সাইড ছিল? 9টা। কয়টা পড়ছি? অ্যাসিডিক পড়ছি, ক্ষারীয় পড়ছি, তারপরে পড়ছি অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক মানে উভধর্মী অক্সাইড। একটা আমি করে দিলাম, আর একটা তোমাদের হোমওয়ার্ক। 3টা গেল। নাম্বার 4 লিখানো হতেছে নিউট্রাল অক্সাইড। এই বাংলায় কি বলে কাঁচা বাচ্চারা? নিরপেক্ষ অক্সাইড। তাহলে একটার মধ্যে অম্ল ধর্ম আছে, একটার মধ্যে ক্ষার ধর্ম আছে, একটার মধ্যে 2টা ধর্মই আছে, আর এটা হইতেছে কোনো ধর্মই নাই। নিরপেক্ষ অক্সাইড মানে হইতেছে কি, এটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, এটা ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, এটা পানির সাথেও বিক্রিয়া করে না। তাহলে খেয়াল করো, এদের মধ্যে অ্যাসিড ধর্মও নাই, ক্ষারীয় ধর্মও নাই, কিছু নাই। এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, পানির সাথেও বিক্রিয়া করে না, ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, কিছুর সাথে বিক্রিয়া করে না। সো কারা কারা? একটা হইতেছে, তোমাদের কি গত ক্লাসে 2টা দেখাইছিলাম, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, আরেকটা মনে রেখো কার্বন মনোক্সাইড, আরেকটা পানি। এরা কি অক্সাইড? এরা নিরপেক্ষ অক্সাইড। তাহলে কি গেল ভাইয়া? অ্যাসিডিক, বেসিক, ক্ষারীয়, নিরপেক্ষ, এই গেল 4টা। এরপরে 5 এবং 6। না, এরা প্রভাবক যোগ করলে বিক্রিয়া করবে না, সুবহানাহ। তারপরে দেখো 5 এবং 6 আমরা একসঙ্গে পড়বো, কারণ এই দুটোর মধ্যে খুব মিল আছে। নাম্বার 5 লিখে নাও পলি অক্সাইড, পলি, POLI, পলি অক্সাইড। আর নাম্বার 6 পার অক্সাইড। পলি এবং পার। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন আপনি এই দুটোকে একসঙ্গে পড়াচ্ছেন? এতক্ষণ ধরে তো এক একটা করে পড়াচ্ছেন। একসঙ্গে এই কারণে পড়াচ্ছি যেন তোমরা সহজেই বুঝতে পারো। ইসরাত জাহান বলছে NO এর নাম কি? নাইট্রিক অক্সাইড। ইসরাত গত ক্লাসে পড়াইছিলাম, সম্ভবত গত ক্লাসে ছিল না। আচ্ছা, এখানে একটু কথা আছে, দেখো নিরপেক্ষ অক্সাইডের মধ্যে পানি আসলে নিরপেক্ষ অক্সাইড নাকি উভধর্মী অক্সাইড, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। কেউ বলে পানি নিরপেক্ষ, কেউ বলে পানি উভধর্মী, বাট তোমাদের বইতে আসলে পানিকে নিরপেক্ষ বলছে। এই জন্য তোমাদের আমি পানিকে নিরপেক্ষতে রাখছি। আব্দুর রহমান জিজ্ঞেস করছে, ভাইয়া উদাহরণগুলো কি মুখস্থ করব? হ্যাঁ, খালি মুখস্থ না, উদাহরণগুলো ঠুটস্থ করবা, কারণ দিন শেষে তোমার উদাহরণগুলোই দরকার হয়। মানে তোমরা কি জিনিসটা ফিল করতে পারো? সেটা অ্যাসিডিক অক্সাইডের ডেফিনেশন তুমি জানো, ক্ষারীয় অক্সাইডের ডেফিনেশন তুমি জানো, কিন্তু ভাই তুমি কি আসলেই অক্সাইড দেখে বুঝতে পারবা এই বয়সে যে ও পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? আসলে কি খুব ভালো বোঝা যায়? বোঝাটা অনেক কঠিন না? তুমি কি অক্সাইড দেখেই বুঝতে পারবো ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? এই জন্য তুমি ডেফিনেশন ডেফিনেশন জায়গাতেই থাক, মেইনলি তোমাকে কি করতে হয়? উদাহরণগুলো মনে রাখতে হয়। তো আসি যে পলি এবং পার, এটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স পলি অক্সাইডে, এই অক্সাইডে অক্সিজেন স্বাভাবিকের থেকে বেশি থাকে, স্বাভাবিকের থেকে বেশি থাকে। কি বলছি ভাইয়া? পলি অক্সাইড সেই অক্সাইড যে অক্সাইডে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইড থেকে বেশি থাকে। বেশি থাকা বলতে কি বোঝায় একটু পরে দেখাচ্ছি। এই পার অক্সাইডও সেম ঘটনাই ঘটে, এই জন্য একসঙ্গে পড়াচ্ছি। এখানেও কি থাকে? অক্সিজেন স্বাভাবিক অক্সাইডের তুলনায় বেশি থাকে। এখন ভাই আপনার কাছে তো কপি করার জিনিস আছে, আমার কাছে তো কপি করার জিনিস নেই, সমস্যা নাই, তুমি তোমার মতো করে আবার লিখো একটু কষ্ট করে। তাহলে কি বলছি? পলি অক্সাইডে অক্সিজেন স্বাভাবিকের থেকে বেশি থাকে, পার অক্সাইডেও অক্সিজেন স্বাভাবিকের থেকে বেশি থাকে। বুঝাই দেবো একটু পরে যে বেশি থাকা বলতে কি বোঝায়। কিন্তু এরপরে সামান্য কিছু পার্থক্য আছে।
সেটা হচ্ছে এইটা কি করে, এরা লঘু শীতল খনিজ অ্যাসিডের সাথে H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে না। আর এরা কি করে, এরা হইতেছে লঘু শীতল অ্যাসিডের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে। সবাই লিখে নাও, লিখা হলে একটু ডান লিখো, বুঝাই দেবো, টেনশন নিও না। এই ভরসা তো ভাইয়ের উপরে আছে যে ভাইয়া কোনো জিনিস পড়াইলে সেটা নিয়ে বুঝাই দেয়। যদি বুঝতে না হয় তাহলে বলে যে হইতেছে ঠিক আছে, এটা বোঝার দরকার নাই। সবাই একটু লিখে নাও, লিখা হলে একটু ডান লিখো। আমি তো কপি করলাম, তোমাদের তো লিখতে হবে, একটু সময় লাগবে হয়তো। আচ্ছা চলো, মানে এই যে যে অক্সাইড গুলোর আমরা ক্যাটাগরি করছি, আসলে ক্যাটাগরি গুলো কি আমরা বানাইছি? আমরা কিন্তু বানাই নাই। এই ক্যাটাগরি গুলো কই থেকে আসছে? প্রকৃতিতে বিভিন্ন অক্সাইড পাওয়া যায়। প্রকৃতিতে দেখা গেছে যে এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়। সো নেচারে পাওয়া গেছে। সো নেচারে যে পাওয়া গেছে, পরে আমরা বলতেছি আচ্ছা তোমার আমি এই ক্যাটাগরিতে ফেলছি, তোমার আমি এই ক্যাটাগরিতে ফেলছি। সো এগুলো যে অক্সিজেন বেশি থাকে কেন, এই কেনর উত্তর আসলে নাই। প্রকৃতিতে এরকম কিছু অক্সাইড এক্সিস্ট করে, সেগুলোকে আমরা ক্যাটাগরি করে এরে ওরে ওই ভাগে ফেলছি। তাহলে পলি অক্সাইড এবং পার অক্সাইড দুটার মধ্যে বেশ মিল আছে, খেয়াল করছো? একসাথে পড়ানোর জন্য অক্সিজেন স্বাভাবিকের থেকে বেশি থাকে, এইখানে অক্সিজেন স্বাভাবিকের থেকে বেশি থাকে। একটা উদাহরণ দেই, যেমন একটা পার অক্সাইডের উদাহরণ দিই, একটা পলি অক্সাইডের উদাহরণ দিই। সেটা হতেছে, উদাহরণ হচ্ছে এইটা PbO2, এটা হচ্ছে একটা পলি অক্সাইড। আর হচ্ছে এইটা Na2O2, এটা হচ্ছে একটা পার অক্সাইড। উদাহরণটা এইখানে লিখি যে এর উদাহরণ হতেছে সোডিয়াম পার অক্সাইড Na2O2, আর এর উদাহরণ হতেছে PbO2। তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, এক এক করে সবকিছু ক্লিয়ার হবে। আর তুমি যদি অ্যাডমিশন ব্যাচ হইতা তাহলে আসলে এই ডেফিনেশন দরকারই ছিল না। অ্যাডমিশন ব্যাচে ডেফিনেশন একদমই দরকার হয় না, দরকার হয় উদাহরণগুলো। তো প্রথমত এটাকে কেন পার বলে? পার বলে ও কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে, হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে। ওই হাইড্রোজেন পার অক্সাইড থেকে পার নামটা আসছে, বুঝছো? হাইড্রোজেন পার অক্সাইড, সেখান থেকে নামটা আসছে হচ্ছে পার। এবার এইটার এইটাতে অক্সিজেন বেশি আছে কেমনে বুঝবো আর কি, দেখো আমি একটা স্লাইড অ্যাড করি। তুমি যদি কম্পেয়ার করো, এটা হইতেছে Na2O, দেখো এটা কিন্তু স্বাভাবিক, মানে অক্সিজেনের স্বাভাবিক দশা তো এইটা সোডিয়াম অক্সাইড। এবং যদি এখানে চিন্তা করো দুইটা সোডিয়ামের সাথে একটা অক্সিজেন, তাহলে যদি আমি সোডিয়াম এবং অক্সিজেনের কম্পেয়ার করি, সোডিয়াম অনুপাত হচ্ছে অক্সিজেন, তাহলে দেখো তো কত, এখানে হচ্ছে 2 আর এখানে হইতেছে 1, 2:1 না সোডিয়াম অক্সিজেনের রেশিও। কিন্তু যদি আমি বলি পার অক্সাইড, দেখো যে Na2O2, এইখানে সোডিয়াম অক্সিজেনের রেশিও কত? এইখানে হইতেছে সোডিয়াম 1, অক্সিজেন হচ্ছে 1। তাহলে এইখানে অক্সিজেন কত পার্সেন্ট, দেখো 3/1 মানে 33%। আর এইখানে কত, 1/1 মানে 50%। আমি বলতে পারি এখানে অক্সিজেন আছে হচ্ছে, যদি অণু অণু চিন্তা করো, মানে অণুতে পরমাণু, তাহলে 33.3%। এখানে অক্সিজেন কত, 50%। তাহলে আশা করি প্রথম স্টেটমেন্টটা মেনে নিছো সবাই, যে অক্সিজেন এখানে বেশি আছে। আবার আমি যদি লেডের ক্ষেত্রেও চিন্তা করি, তোমাদের ওখানে যেটা লিখে দিছিলাম, সেটা হচ্ছে PbO আর PbO2। দেখো এইটা হচ্ছে লেডের রেগুলার অক্সাইড। ইউজুয়ালি আমরা জানি লেডের যোজনী 2। তো লেডের যোজনী যদি 2 হয় তাহলে যে এর দুই কাটাকাটি গেছে, বাট এখানে খেয়াল করছো অক্সিজেন বেশি আছে, একটা এক্সট্রা আছে। তাহলে আমি বিশ্বাস করি সবাই হইতেছে এটা মেনে নিছো যে আমি এখানে যে দুইটা উদাহরণ লিখছি, এইটা এবং এইটা, সেই দুইটাতেই অক্সিজেন বেশি আছে। ওকে। উম্মে কুলসুম জিজ্ঞেস করছে 33.3 কিভাবে? আচ্ছা দেখো তো,
এইখানে হচ্ছে সোডিয়াম হচ্ছে 2টা পরমাণু, অক্সিজেন 1টা পরমাণু। তাহলে মোট পরমাণু কয়টা? 3টা। তো 3টার মধ্যে অক্সিজেন 1টা। 3টার মধ্যে 1টা হইলে সেটা কি হয়? 33.3% হয়। এই পার্সেন্টেজ দরকার নেই। এমনি বোঝানোর জন্য দেখাচ্ছি। আর এন্ড অফ দ্য ডে তোমারটা তো আসলে জিনিসপত্র লাগবে না। তোমার দিন শেষে উদাহরণগুলো মুখস্থই করতে হবে। বাট অনেক আছে না যে আমার অনেক কাঁচা-বাচ্চা থাকে। সবকিছু আসলে ফিল করে পড়ার চেষ্টা করে তাদের জন্য বলতেছি। তাহলে এটা হচ্ছে লেডের অক্সাইড, এটা হচ্ছে সোডিয়ামের অক্সাইড যেখানে অক্সিজেন বেশি থাকে। তার মানে প্রথম স্টেটমেন্ট এইটাও আমাদের ফলো করে, প্রথম স্টেটমেন্ট এইটাও ফলো করে। এরপর আসি, এরা লঘু। লঘু মানে হচ্ছে পাতলা, যেখানে পানি বেশি। শীতল, শীতল মানে ঠান্ডা। আর হচ্ছে খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিড মানে যে অ্যাসিড গুলো মাটি থেকে উঠানো হয়, বুঝছো? সো এরকম অ্যাসিড গুলো খাড়া। এর উদাহরণ তো অনেক আছে, বাট তোমরা মনে রাখো সালফিউরিক অ্যাসিড একটা খনিজ অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা খনিজ অ্যাসিড। তো একটা অ্যাসিড সে শীতল হবে, মানে গরম হবে না। সেটা হচ্ছে কি বলে তোমার লঘু হবে, পানি বেশি হবে। আর সেটা উত্তোলন করা হবে মাটি থেকে আর কি। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো ইউজুয়ালি খনিজ অ্যাসিড। এদের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে না। আর এখানে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে। যেমন তুমি যদি সোডিয়াম পারঅক্সাইডকে আর কি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, তাহলে সে এখানে কি তৈরি করে? সে তৈরি করে হইতেছে এখানে সোডিয়াম সালফেট, Na2SO4, এবং সে তৈরি করে হইতেছে হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2। এই যে এই হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে দেখেই হইতেছে এটাকে সোডিয়াম পারঅক্সাইড বলে। কিন্তু তুমি যদি এর আরো উদাহরণ আছে, এর কয়েকটা উদাহরণ যদি আমি একটু লিখে দেই। একটা হইতেছে এইটা PbO2, এটা হইতেছে MnO2। আমি MnO2 দিয়ে দেখাই। তুমি এই যে এই ম্যাঙ্গানেসের পলিঅক্সাইডকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ও তৈরি করে হচ্ছে ম্যাঙ্গানেস সালফেট, MnSO4। ও তৈরি করে হচ্ছে পানি, আর ও তৈরি করে অক্সিজেন। পারঅক্সাইড তৈরি করলো না। সো ম্যাজিকটা আসলে কে পারঅক্সাইড তৈরি করবে আর কে পারঅক্সাইড তৈরি করবে না, মানে হাইড্রোজেন পারঅক্সাইড, সেটা বলা তো টাফ। এই জন্য দিন শেষে তোমার উদাহরণটাই মনে রাখতে হয়। আর এর আরেকটা উদাহরণ হইতেছে সোডিয়াম পারঅক্সাইড এবং বেরিয়াম পারঅক্সাইড। আমি এইখানে উদাহরণটা লিখে দিই। Na2O2, BaO2, বেরিয়াম পারঅক্সাইড। তাইলে আমি একটু তোমাদেরকে পুরো ব্যাপারটাকে সংক্ষেপে দেখা দিই। পারঅক্সাইড এবং পলিঅক্সাইড এই দুইটার মধ্যে একটা পয়েন্টে মিল আছে, যে দুই ক্ষেত্রেই অক্সিজেন স্বাভাবিক অক্সাইডের তুলনায় বেশি থাকে। দুই ক্ষেত্রে স্বাভাবিক অক্সাইডের তুলনায় বেশি থাকে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে পারঅক্সাইড লঘু শীতল খনিজ অ্যাসিডের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে না। আর হাইড্রোজেন পারঅক্সাইড, সরি, পলিঅক্সাইড করে না, পারঅক্সাইড করে। দেখো পলি মানে বেশি আসছে। সো যে পলি মানে কি অতিরিক্ত না, অনেক না। পলি শব্দের অর্থই তো অনেক বেশি, অনেক। সো পলিতে বেশি আছে অক্সিজেন, কিন্তু সে লঘু খনিজ অ্যাসিডের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে না। আর হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে। এখন আমার কথা হচ্ছে ভাই, ডেফিনেশনের জায়গায় থাক। আর কে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে আর কে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে না, এইটা কি তুমি আগে থেকে জানবা? উত্তর হচ্ছে জানবা না। তাহলে দিন শেষে কি করতে হয়? দিন শেষে এক্সাম্পল গুলো মনে রাখতে হয়। এক্সাম্পল গুলো না মনে রাখলে কখনোই এই অক্সাইড গুলো তুমি ইয়া করতে পারবা না, মানে আয়ত্তে আনতে পারবা না। তো দিন শেষে তোমার অক্সাইড গুলো মুখস্থই করতে হবে কোনটা কিসের উদাহরণ। আর যদি কখনো লজিক চাই, একটা দিয়ে লজিক দেখাই দিবা। ওকে। একজন জিজ্ঞেস করছে ডেফিনেশন কি? মুকুল, ডেফিনেশন মানে সংজ্ঞা। ডেফিনেশন পড়ো না, সংজ্ঞা পড়ো সেটা। এবার আরেকটা কথা বলি তোমাদেরকে। আমি প্রথমেই বলছিলাম যে অক্সাইডের যে ক্লাসিফিকেশন গুলো করা হয়, এগুলো আমি পছন্দ করি না। কেন পছন্দ করি না? দেখো, এই লেড অক্সাইডের উদাহরণ তুমি আগেও পড়ছো। কিরকম? এই যে লেড অক্সাইডের উদাহরণ তুমি এখানেও পড়ছো, দেখো উভধর্মী অক্সাইড। তাহলে খেয়াল করছো এই যে এইটা লেড পলি অক্সাইডকে তুমি এখানেও পড়ছো, লেড পলি অক্সাইডকে তুমি এখানেও পড়ছো। সো জিনিসটা হচ্ছে এরকম, অক্সাইড গুলোকে ক্লাসিফাই করা হওয়া উচিত ছিল দুই ক্যাটাগরিতে। একটা হচ্ছে যে অ্যাসিড ক্ষারের ভিত্তিতে অক্সাইড হচ্ছে চার প্রকার: অ্যাসিডিক, বেসিক, নিরপেক্ষ এবং উভধর্মী। আর অক্সিজেনের ভিত্তিতে বাকিগুলোর করো। কিন্তু সমস্যাটা হইতেছে এগুলো আসলে পরস্পর বর্জনশীল ঘটনা না। বর্জনশীল ঘটনা না মানে হইতেছে, ধরো তুমি একই মানুষ, তুমি হয়তো কারো, যেমন আমি আমার কথা বলি, আমি আমি হচ্ছে কারো চাচা হইতে পারি, আমি কারো মামা হইতে পারি, তাই না?
কারণ কি? আমার ভাইও আছে, আমার বোনও আছে। সো আমি চাচাও হইতে পারি, আমি মামাও হইতে পারি। আবার তুমি ধরো যে বুয়েটে পরীক্ষা দিলে তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবা। আবার তুমি ডিউতে পরীক্ষা দিতে পারবা। কিন্তু ৩ জায়গায় তো পড়তে পারবা না। পড়তে পারবা তো এক জায়গায়। সো তুমি কোথায় পড়ো সেটা হচ্ছে বর্জনশীল ঘটনা। মানে একটাই হবে। কিন্তু তুমি কোথায় পরীক্ষা দিচ্ছ সেটা কিন্তু বর্জনশীল ঘটনা না। তুমি একাধিক জায়গায় পরীক্ষা দিতে পারো। সো ১ম যে ৪ রকম দেখাইলাম অ্যাসিডিক, বেসিক, অ্যামফোটেরিক, নিউট্রাল এরা হইতেছে বর্জনশীল। কোন একটা অক্সাইড অ্যাসিডিক হইলে বেসিক হবে না, বেসিক হইলে অ্যাসিডিক হবে না, নিউট্রাল হইলে বেসিক হবে না। এরকম বুঝছো? আর পরের যে ৫ টা দেখাইলাম এরা আবার নিজেদের মধ্যে বর্জনশীল। বাট ২ টা বর্জনশীল না। একই ঘটনা তুমি দেখছো যে একই অক্সাইড পলি অক্সাইড, আবার একই অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। এরকম কমন পড়তেই পারে। তো এইজন্য যে ক্লাসিফিকেশনটা তোমাদেরকে বলতেছি এটা ভালো ক্লাসিফিকেশন না। সবাই কি বুঝতে পারছো? কাহিনী কি? তাইলে আমাদের পার গেল, আমাদের পলি গেল। উদাহরণটা মুখস্থ করা খুব সহজ, খুব কঠিন না। যেমন ধরো অ্যাসিডিক কারা? কার্বনের অক্সাইড, সালফারের অক্সাইড, তারপরে নাইট্রোজেনের ২ টা তোমাদের দেখাই দিলাম আগের দিন। আর ক্লোরিনের অক্সাইড, অজোতের অক্সাইড। বেসিক কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2 তার মধ্যে আরেকটা এড করছি ফেরাস অক্সাইড। অ্যামফোটেরিক কারা? জিংক এবং অ্যালুমিনিয়াম এই দুটো বেশি ইম্পর্টেন্ট। বেরিলিয়াম অক্সাইড, টিন অক্সাইড, লেড অক্সাইড, লেডের দুইটাই হইতেছে আমাদের উভধর্মী অক্সাইড। আর নিরপেক্ষ কয়টা? নাইট্রাস, নাইট্রেট গত ক্লাসে বলছিলাম, আজকে শুধু ২ টা এড করে দিছি। কার্বনের মনোক্সাইড আর হইতেছে পানি। আর পার এবং পলি, পার অক্সাইডেও অক্সিজেন স্বাভাবিকের থেকে বেশি থাকে, পলিতেও অক্সিজেন স্বাভাবিকের থেকে বেশি থাকে। কিন্তু পলি অক্সাইড ইনঅর্গানিক অ্যাসিড মানে খনিজ অ্যাসিড, লঘু অ্যাসিডের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম করে না, এই হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম করে। ওকে, সো গেল হচ্ছে ৫ এবং ৬। তারপর হচ্ছে ৭। ৭ লিখে নাও সুপার অক্সাইড। আর তোমাদের অনেকের ধারণা আছে যে পার অক্সাইড মানে হচ্ছে অক্সিজেনের জারণ মান -1। না, পার অক্সাইড মানে -1 না। পার অক্সাইড মানে হইতেছে এই যে যেটা দেখাইলাম এটা। সুপার অক্সাইড মানে হইতেছে এইখানে অক্সিজেন পলি বা পার থেকেও বেশি থাকে। তাহলে যেখানে অক্সিজেন পলি বা পার থেকেও বেশি থাকে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা সুপার অক্সাইড বলি। তাহলে সুপার অক্সাইডের উদাহরণ কোনটা? এই একটাই মনে রাখবো, পটাশিয়াম সুপার অক্সাইড। আর ৮ হইতেছে সাব অক্সাইড। এই সাব মানে কি? সাব মানে হইতেছে কম না? সাব ব্রাঞ্চ, তারপর হচ্ছে সাবসিডারি, আমরা অনেক জায়গায় তো সাব বলি। তো সাব মানে হচ্ছে কম, কম মানে হইতেছে যেখানে এখানে অক্সিজেন কি থাকবে? এখানে অক্সিজেন স্বাভাবিকের থেকে কম থাকবে। স্বাভাবিকের থেকে কম থাকে। এইটার উদাহরণ কি? এইটার উদাহরণ হইতেছে এইটা, সেটা হইতেছে Pb2O, লেডের সাব অক্সাইড। সো তোমাদেরকে লেড দিয়েই ৩ টা উদাহরণ দিয়ে বোঝা যায়। মানে লেডের ৩ টা খুব সুন্দর আছে। উদাহরণ দিচ্ছি দেখো। একটা হচ্ছে লেডের রেগুলার অক্সাইড বা হচ্ছে স্বাভাবিক অক্সাইড। লেডের স্বাভাবিক অক্সাইড হইতেছে এইটা PbO। এই যে এইটা হচ্ছে লেডের স্বাভাবিক অক্সাইড। মানে যেটা হচ্ছে নরমালি লেডের পাওয়া যায়। এরপরে লেডের একটা পলি অক্সাইড পাওয়া যায়। সেটা হচ্ছে PbO2 দেখো। এই যে এখানে অক্সিজেন বেশি কিন্তু। আবার লেডের হইতেছে একটা কি পাওয়া যায়? একটা সাব অক্সাইড পাওয়া যায়। সেটা কি Pb2O। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই কত হইলে বুঝবো পার, কত হইলে বুঝবো পলি, কত হইলে বুঝবো সুপার? তো এন্ড অফ দ্য ডে ভাই এই কত হইলে পার পলি সুপার এটা বোঝার মতো বয়স তোমাদের এখনো হয় নাই। এই জন্য তোমাদের বারবার বলতেছি তোমাদের কি করা লাগবে বলতো? উদাহরণগুলো মনে রাখা লাগবে, উদাহরণগুলো মুখস্থ রাখা লাগবে। সুপার অক্সাইডের উদাহরণ আমি একটা লিখে দিছি, একটা মনে রাখা তো এমন আহামরি কঠিন কিছু না, তাই না? তো এই জন্য বলতেছি যে তুমি লজিকটা জেনে রাখো যে এই করলে এই হয়। যেমন ধরো একটা মানুষ ভালো কতটুকু ভালো হলে তুমি তাকে ভালো বলবা? এটা কি মাপকাঠি আছে? কোনো মাপকাঠি নাই। কি তাহলে কি?
ওকে, তুমি একটা মানুষকে মনে রাখলে যে এই মানুষটা ভালো মানুষ। ঠিক আছে। তুমি তাকে মনে রাখো এই মানুষটা ভালো মানুষ। এই হচ্ছে মেইন ইস্যু। তাহলে কয় রকম গেল? ৮ রকম। এরপর হইতেছে ৯ নাম্বার লিখে নাও মিশ্র অক্সাইড। এটা হচ্ছে গেল ৮, ৯ হচ্ছে মিশ্র অক্সাইড। আমরা ৯ নাম্বারে চলে যাই। মিশ্র অক্সাইড। দেখো তো নামের মধ্যেই অর্থ লুকায় আছে। মিশ্র অক্সাইড মানে মিশ্র, একাধিক অক্সাইড একসঙ্গে মিশবে আর কি। তো মিশ্র অক্সাইড মানে আসলে একটা অক্সাইড না, মিশ্র অক্সাইড মানে হইতেছে অনেকগুলো অক্সাইড এখানে মিশবে। যেমন আমি শৈশবের প্রথম ছ্যাঁকা খাইছিলাম কোথায় জানো? এটা ছিল আমার শৈশবের প্রথম ছ্যাঁকা। এই অক্সাইডটা আমি দেখলাম, বুঝছো? ফেরোসোফেরিক অক্সাইড, Fe3O4 সরি। এই যে ফেরোসোফেরিক অক্সাইড দেখে আমি তো আসলে একটু কনফিউজড হয়ে গেছি। নরমালি আমরা কি জানি? আমরা জানি যে যোজনী ওলটপালট হয়। মানে এর যোজনী এর ঘাড়ে বসে, এর যোজনী এর ঘাড়ে বসে। এটা নরমালি হয়। তো কথা হচ্ছে যে আমি দেখলাম যে ঠিক আছে, আয়রনের যোজনী হয়তো ৪ হতে পারে। যেহেতু আয়রনকে আমি ভালো মতো চিনতাম না স্কুলে থাকতে, সো মনে করতাম যে আয়রনের যোজনী ৪ হলেও হতে পারে, যেহেতু আয়রনকে চিনি না। কিন্তু অক্সিজেনের যোজনী কিভাবে ৩ হয়? মানে যে এখানে যে ৩ আসছে, আমি এ না কোনোভাবে উদ্ধার করতে পারলাম না স্কুলে বসে। আমার কাছে খুব পেইন লাগতো যে এটা কিরকম হয়? সো তখন আমি স্কুলে স্যারদেরকে জিজ্ঞেস করলাম যে, "স্যার, এরকমটা কেন হয়?" তখন আমাকে বলা হইলো যে, "এটা হচ্ছে ব্যতিক্রম।" তা আমার খুব খারাপ লাগলো যে ব্যতিক্রম এটা কেমন হইলো আরকি? কি হইলো? সো তখন আসলে বুঝি নাই, কিন্তু এখন বুঝি যে, এই যে ফেরোসোফেরিক অক্সাইড এটা আসলে একটা রেগুলার অক্সাইড না। এটা হইতেছে একটা মিশ্র অক্সাইড। সো ২ টা অক্সাইড মিলিত হইলে এটা তৈরি করে। সো ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড যখন একসঙ্গে থাকে তখনই এই অক্সাইডটা তৈরি হয়। সো এটা কোনো আলাদা অক্সাইড না, বুঝছো? এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড, মানে ফেরাস এবং ফেরিক অক্সাইড মিলিত হয়ে এটা তৈরি করে। এরকম এটা আছে Mn3O4, এটা হইতেছে ২ অণু এইটা আর ১ অণু হইতেছে এইটা। এরা মিলিত হয়ে এই অক্সাইডটা তৈরি করে। তারপরে হইতেছে আরেকটা আছে, লেডের একটা হচ্ছে মিশ্র অক্সাইড আছে Pb3O4। এখানে ২ অণু হইতেছে এইটা আর ১ অণু হইতেছে এইটা, মিলে হচ্ছে এই অক্সাইডগুলো তৈরি করে। তাহলে বুঝতেই পারছো যে এই অক্সাইডগুলো আসলে নিজে একটা অক্সাইড না। এই অক্সাইডগুলো হইতেছে বিভিন্ন অক্সাইড একসাথে মিলিত হয়ে এগুলো তৈরি করে। এদের আলাদা কোনো অস্তিত্ব নাই। এদের অস্তিত্ব হইতেছে অন্য অক্সাইডগুলো মিলিত হয়। এইটার একটা নাম বলে দেই। এটাকে বলা হয়, এটাকে একটা নাম হচ্ছে রেড লেড। এটাকে রেড লেড বলার কারণ আছে। রেড লেড বলার কারণ হইতেছে ওই যে হিন্দু মেয়েরা বিয়ের পরে যে সিঁদুর পরে না? সেই সিঁদুরের প্রধান কম্পোনেন্ট এইটা। তাহলে আমাদের অক্সাইড সাগা শেষ। অক্সাইডের মহাকাব্য শেষ। চলো আমরা এখন একটু রিভিউ করি। সেটা হইতেছে আমরা পড়ছি আসলে গ্রুপ 8। তোমাদের বইতে অক্সাইড হয়তোবা এরকম গ্রুপ 8 এর মধ্যেও থাকতে পারে। তোমাদের বইতে অক্সাইড গুলো হয়তোবা হচ্ছে আলাদা করে কোনো একটা টপিক হিসেবেও থাকতে পারে, বুঝছো? ডিপেন্ড করে তুমি কোন বইটা পড়ো। যেভাবে থাকুক তোমরা বইতে খুঁজে বের করবা যে অক্সাইড কোথায় আছে। তারপরে সেখান থেকে হচ্ছে তুমি পড়ে নিবা। সেটা হচ্ছে যে অক্সাইড কয় রকমের? অক্সাইড হইতেছে ৫ রকম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং হচ্ছে পোলোনিয়াম। ওকে, ভালো কথা। এরপরে আমরা দেখলাম যে সালফারের আণবিক ভর কত? সালফারের একটা অণুতে পরমাণু থাকে হচ্ছে ৮টা। তো সালফারের আণবিক ভর হচ্ছে কত? আণবিক ভর সালফারের পারমাণবিক ভর ৩২, কিন্তু আণবিক ভর হচ্ছে ২৫৬। আর এখান থেকে একটা বিখ্যাত প্রশ্ন আছে যে কক্ষ তাপমাত্রায় পানি তরল কিন্তু H2S গ্যাস। কেন গ্যাস? কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন থাকে না। কেন তরল? কারণ হাইড্রোজেন বন্ধন থাকে। এরপরে ৯ প্রকার অক্সাইড। আসলে ক্যাটাগরি হওয়া উচিত ছিল এরকম যে একটা হচ্ছে অ্যাসিড ক্ষারের ভিত্তিতে অক্সাইড ৪ প্রকার, আর অক্সিজেনের পরিমাণের ভিত্তিতে অক্সাইড হচ্ছে বাকি কয় প্রকার। এভাবে হইতেছে হিসাব করা উচিত ছিল। কিন্তু তোমাদের বইতে এভাবে লিখে আরকি। ভাই সালফার বললে ২৫৬ দিব নাকি সালফার অণু বলে ২৫৬ দিব? আনিকা তাহসিন, আণবিক মানে সালফার অণুই বুঝায়। আনিকা তাহসিন তোমার জন্য বলতেছি যে সালফার অণু বললে অণু বলুক পরমাণু বলুক, আণবিক ভর মানে ২৫৬ আর পারমাণবিক ভর হইতেছে ৩২। সো অ্যাসিডিক অক্সাইডের ডেফিনিশন কারা? অ্যাসিডিক অক্সাইড হইতেছে সেই অক্সাইড যারা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে এবং যারা ক্ষারের সাথে লবণ পানি তৈরি করে। এই
বিক্রিয়াগুলো যারা মানে তারা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। কিন্তু আমাদের কি লাগবে? আমাদের লাগবে হইতেছে উদাহরণগুলো। নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। কার্বনের ডাইঅক্সাইড অ্যাসিডিক, মনোক্সাইড আবার নিউট্রাল। সালফার ডাই, সালফার ট্রাই এবং ক্লোরিক অক্সাইড Cl2O7। এরপরে দিচ্ছে বেসিক অক্সাইড। বেসিক অক্সাইড কারা? যে অক্সাইডগুলো পানির সাথে বেস তৈরি করে, ক্ষার তৈরি করে, কিন্তু অ্যাসিডের সাথে লবণ পানি তৈরি করে। ওকে, ভালো কথা। কারা? লিথিয়াম অক্সাইড, সোডিয়াম, পটাশিয়াম। ইউজুয়ালি ধাতুর অক্সাইডগুলো বেসিক হয়। উভধর্মী অক্সাইড মানে হইতেছে দুই ধর্মই তারা দেখায়। ওরা অ্যাসিডের সাথেও রিঅ্যাক্ট করে, ক্ষারের সাথেও রিঅ্যাক্ট করে। আমি একটা তোমাদেরকে দেখাই দিলাম, আর একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিছি। নিউট্রাল অক্সাইড কারা? যারা অ্যাসিড ক্ষার কোনো ধর্ম দেখায় না। এই উদাহরণগুলো একটু মনে রেখো, যে কার্বনের মনোক্সাইড, নাইট্রাস, নাইট্রিক এবং পানি। এরপর হচ্ছে পলি এবং পার। পলি অক্সাইডে স্বাভাবিক অক্সাইডের তুলনায় অক্সিজেন বেশি থাকে। পার অক্সাইডেও স্বাভাবিক অক্সিজেনের তুলনায় অক্সিজেন বেশি থাকে। কিন্তু পলি অক্সাইড কি করে? পলি অক্সাইড এই যে শীতল লঘু খনিজ অ্যাসিডের সাথে, তুমি মনে রাখো সালফিউরিক অ্যাসিড আর কি, শীতল লঘু খনিজ অ্যাসিডের সাথে সে হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম করে না, আর এই হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম করে। এখন এসব যুক্তি ফুক্তি সাইডে রাখো। মেইন কথা হইতেছে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হইতেছে উদাহরণগুলো মুখস্থ করা লাগবে। আর হচ্ছে সুপার এবং সাব। সুপার হচ্ছে পার পলি থেকেও বেশি থাকে। একটা এক্সাম্পল মনে রাখবা, সাব অক্সাইড অক্সিজেন পার পলি নর্মাল অক্সাইড থেকেও কম থাকে। আর কি বলে, মিশ্র অক্সাইড হচ্ছে একাধিক অক্সাইডের মিশ্রণ থাকে। এই সবাই কি বুঝতে পারছি? একটু কমেন্ট করো। অনেকে বলতে পারো যে ভাইয়া সুপার সাবের কি আসলে কোনো রিয়াকশন নাই? রিয়াকশন গুলো তো আমাদের দরকার না। আমরা রিয়াকশন গুলো কেন পড়ি? রিয়াকশন গুলো পড়ি ওই সংজ্ঞাটাকে আরো বেশি সিদ্ধ করার জন্য। So, আমি যদি সংজ্ঞা থেকে উদাহরণ জানি তাহলে তো হয়েই গেল। ওকে, ইয়েস স্যার বুঝতে পারছি। ওকে গুড বুঝতে পারছি। ওকে, তোমাদেরকে আমি কিছু বলি, আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে দেখছি। যে স্টুডেন্ট যত বেশি হচ্ছে পড়ুয়া, যে স্টুডেন্ট যত ভালো, তারা আসলে লাফালাফি একটু কম করে আর কি। তারা আসলে হচ্ছে কি বলে, মানে একটু চুপচাপ থাকে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ভালো স্টুডেন্টরা আসলে খুব বেশি লাফালাফি করে না, বা খুব বেশি কমেন্ট বক্সে হচ্ছে স্প্যামিং করে না। এটা আমাদের এক্সপেরিয়েন্স বলে। সো দেখো তুমি কোন ক্যাটাগরিতে পড়বা। এই আমাদের গ্রুপ 16 শেষ, গ্রুপ 17। ওরা ওদের মতো নীরবে নিভৃতে ক্লাস করে, ভাইয়া শিখে, কোনো প্রশ্ন থাকলে সেটা হয় ক্লাসে সলভ করে বা প্রশ্ন করে, অথবা সেটা হচ্ছে বাসায় ঠিক করে, নিজে পড়ে, বন্ধুদের সাথে শেয়ার করে। গ্রুপ 17 কারা? গ্রুপ 17 হইতেছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। আরো আছে, অ্যাস্টেরিন আছে। এই মনে রেখো, সবাই কিন্তু হ্যালোজেন না। হ্যালোজেন হইতেছে এই চারটা, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই চারটা হচ্ছে হ্যালোজেন, এই যে এই চারটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। নুসরাত জাহান বলছে ভাই আপনি যেভাবে পড়াচ্ছেন বইয়ে মিল পাচ্ছে না। নুসরাত, আমি কিন্তু অ্যান্সারটা দিয়েছি। সেটা হচ্ছে, বললামই তো, তোমাদের বইতে হয়তো অক্সাইডটা গ্রুপ 16 এর মধ্যেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তুমি বইয়ের সাথে মিল খুঁজতে যাও না, তুমি দেখো বইতে এই টপিকটা আছে কিনা। সো বই খুঁজো, দেখবে বইতে এই টপিকটা থাকবে। যেখানে থাকবে তুমি সেখানেই পড়ে নাও। এটা তোমাদের বারবার বলি যে স্কুলের সাথে কলেজের এটা একটা বেসিক ডিফারেন্স। স্কুলে হচ্ছে এক এক বইতে একটাই ছিল, কলেজে এক একটা বই আসলে এক এক রকমের, এক একটা বইয়ের সিরিয়াল এক এক রকমের। আমি যদি একটা বই ধরে ধরে পড়াইতাম, তারপরে দেখবা অন্য বইয়ের সঙ্গে মিল থাকবে না। তো তোমার কাজ হচ্ছে কলেজে কোথায় এটা আছে বইয়ে সেটা খুঁজে বের করা, সূচিপত্র দেখে সেখান থেকে পড়ে নেওয়া, মিলাই মিলাই। তো এই চারটা হচ্ছে হ্যালোজেন। এখানে আমাদের কিছু তথ্য জানতে হবে। সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই চারটার মধ্যে প্রথম দুইটা হচ্ছে গ্যাস, জানো বোধহয়। এরা হচ্ছে গ্যাস, এই হচ্ছে তরল, আর এই হচ্ছে কঠিন। এটুকু জানবা। আর এদের একটু রং জানতে হয়। ক্লোরিন হতেছে বর্ণহীন, মানে এর কোনো রং নাই। ক্লোরিন হইতেছে কি বলে, ক্লোরিন হইতেছে, না ফ্লোরিন কি বর্ণহীন? হ্যাঁ, ক্লোরিন হইতেছে ইয়েলোইশ, হালকা হলুদ আর কি, বুঝছো। ব্রোমিন তো তোমরা জানো রেড। আর এটা হইতেছে
এটা কি পার্পল লিখবো না ভায়োলেট লিখবো আর কি? ভায়োলেট লিখি। ক্লোরিনের কোনো রং নাই। তারপরে হইতেছে এখানে ক্লোরিন হচ্ছে ইয়েলোইশ মানে হলুদ আভ, আর ব্রোমিনটা যেন লাল বর্ণের তরল পদার্থ, আর হচ্ছে ভায়োলেট। একজন জিজ্ঞেস করছে ভাই কোন বইটা পড়বো? যে বইটা তোমার কাছে সহজ লাগে একটা পড়লেই হয়। তবে কবির স্যার লিঙ্কন স্যারটা সহজ করে দেওয়া, ওটা পড়তে পারো, কবির স্যার অথবা লিঙ্কন স্যার। সবাইটা লিখে নাও, আন্ত হ্যালোজেন যৌগ। আন্ত হ্যালোজেন যৌগ। আন্ত হ্যালোজেন যৌগ। এই আন্ত মানে কি কাঁচা বাচ্চারা? আন্ত মানে পাশাপাশি না? মানে আন্ত মানে হইতেছে একটার সাথে একটা। আন্ত হ্যালোজেন যৌগ। আন্ত হ্যালোজেন মানে একটা হ্যালোজেনের সাথে আরেকটা হ্যালোজেনের যে যৌগ। এখন এই যে একটা হ্যালোজেনের সাথে আরেকটা হ্যালোজেনের যে যৌগ, তোমার কি মনে হয় যে আন্ত হ্যালোজেন যৌগের ক্ষেত্রে আমরা জানি যে হ্যালোজেনগুলোর মধ্যে সব থেকে নেগেটিভ কে? ফ্লোরিন। কি বললাম যে হ্যালোজেনের মধ্যে সব থেকে নেগেটিভ হইতেছে ফ্লোরিন। আর হ্যালোজেনের মধ্যে সব থেকে পজিটিভ কে? সব থেকে পজিটিভ আয়োডিন না? দেখো তো বুঝো কিনা। সব থেকে পজিটিভ হইতেছে আয়োডিন হ্যালোজেনগুলোর মধ্যে, অ্যাস্টাডিন কিন্তু হ্যালোজেন না। সো হ্যালোজেনের মধ্যে সব থেকে পজিটিভ হইতেছে আয়োডিন, সব থেকে নেগেটিভ হইতেছে ফ্লোরিন। আবার সব থেকে বড় হইতেছে আয়োডিন আর সব থেকে ছোট হইতেছে ফ্লোরিন। তো আমি বলতে চাচ্ছি এই আন্ত হ্যালোজেন যৌগ সব থেকে বেশি কার জানো? সব থেকে বেশি হইতেছে আয়োডিন এবং হচ্ছে ফ্লোরিনের। কারণ কি দেখো, একটা অনেক বড়, সো এই যে আয়োডিনের পাশে একটা ফ্লোরিন থাকতে পারে, আয়োডিনের পাশে তিনটা ফ্লোরিন থাকতে পারে, কারণ ফ্লোরিন অনেক ছোট, আয়োডিন অনেক বড়। আয়োডিনের পাশে পাঁচটা ফ্লোরিনও থাকতে পারে, কারণ কি আয়োডিন অনেক বড়। সো আয়োডিন যদি বড় হয়, যদি আয়োডিন বড় হয় তাহলে ওর আশেপাশে অনেক ফ্লোরিন জায়গা করতে পারে। কিন্তু যদি আয়োডিন বড় না হয় পিছতে একটা পরমাণু হইতো, তাহলে কয়টা ফ্লোরিন জায়গা করতে পারতো? তোমরা তবলিগ জামাতে দেখছো যে হইতেছে সুন্নতি খাওয়া খায় ওনারা, ওনারা বড় একটা প্লেটে অনেক একসঙ্গে খায়। দেখছো কখনো? মানে ওনারা বলে যে এভাবে একসাথে এক প্লেটে খাইলে না মহব্বত বাড়ে। একটা বড় প্লেট হইলে 4-5 জন না হয় খাওয়া যায়, কিন্তু তুমি যে প্লেটে খাও সেই প্লেটে কি 4-5 জন খাইতে পারবা? সেই প্লেটে কি 4-5 জন খাওয়ার জায়গা আছে? নাই তো। তো আয়োডিন আকারে অনেক বড়, এই জন্য সেখানে অনেকগুলো ফ্লোরিন হচ্ছে দাঁড়াইতে পারে, অবস্থান করতে পারে। কিন্তু ফ্লোরিন অন্য কোনো হ্যালোজেনের চারপাশে এতগুলো ফ্লোরিন দাঁড়াইতে পারে না। তো আমি বলতেছি আন্তঃহ্যালোজেন যৌগ কাদের সব থেকে বেশি? সব থেকে বেশি হইতেছে আয়োডিন এবং ফ্লোরিন। দুইটা কারণ, একটা হইতেছে আয়োডিন আকারে বড় ফ্লোরিন আকারে ছোট, আরেকটা হইতেছে আয়োডিন অনেক পজিটিভ ফ্লোরিন অনেক নেগেটিভ। পজিটিভ নেগেটিভের মধ্যে বেশি যৌগ তৈরি হবে। এবার এখানে একটু কাহিনী আছে, আমি আয়োডিন দিয়ে দেখাই। আচ্ছা এই হচ্ছে আয়োডিন, তার যোজনী শেলের ইলেকট্রন বিন্যাস কত? 5s2 5p5। এই হইতেছে আয়োডিনের যোজনী শেলের ইলেকট্রন বিন্যাস। অনেকে চিন্তা করছো ভাইয়া আপনি তো অনেক জিনিয়াস, আপনি এটা পারলেন কেমনে, মুখস্থ করলেন? বিশ্বাস করো ভাই, এটা আমার মুখস্থ করা লাগে না। আমি তোমাদেরকে এমনি দেখাইতেছি যে এটা কেন আসলে তুমি এমনি তুমিও পারবা এটা চাইলে। আচ্ছা আয়োডিন তো হ্যালোজেন তাই না? সো তুমি এই বয়সে এসে তোমার জানা উচিত যে ফ্লোরিনের, যদি আমি ফ্লোরিন চিন্তা করি ধরো, সো ফ্লোরিনের শেষে কি ছিল? 2s2 2p5, এটা ফ্লোরিনের শেষে। তাহলে ফ্লোরিন যদি 2s2 2p5 হয় তাহলে ক্লোরিন কি 3s2 3p5, তাহলে ব্রোমিন কি 4s2 4p5। তাহলে যদি 4s2 4p5 হয় আয়োডিন কি হবে 5s2 5p5। একেবারে ইজি পিজি লেমন স্কুইজি। কিন্তু এটা পারতে কেমিস্ট্রিতে মাস্টার্স করা লাগে না, এটা পারতে কেমিস্ট্রিতে পিএইচডি করা লাগে না, এটা এমনিতেই বুঝা যায় যে 5s2 5p5। আর আগের গুলো কেন লিখলেন না? আরে ভাই আগের গুলো আমার লাগবে না, আমার এই শেষ শক্তি স্তরে তো লাগবে তাই না? আমি একটু এই পাশে লিখি তাহলে আমি জায়গা বেশি পাবো। সো এই হচ্ছে আয়োডিন, শেষে হচ্ছে 5s2 5p5। এখন আয়োডিনের যোজনী শেলে দেখো এই যে এস এ দুইটা ইলেকট্রন আছে, এই যে এস এ হচ্ছে দুইটা ইলেকট্রন,
আর পিতে হচ্ছে 5টা ইলেকট্রন, 1 2 3 4। আচ্ছা, এই অবস্থায় আয়োডিনের যোজনী কত? 1, কারণ এখানে একটা বিজোড় আছে। দেখো, এই অবস্থায় আয়োডিনের যোজনী হচ্ছে 1, আর 3টা লোন পেয়ার থাকে। তোমরা অনেকে জিজ্ঞেস করো, ভাই লোন পেয়ার কি? যেগুলো লোন পেয়ার, এই যে এখানে হচ্ছে লোন পেয়ার, এটা লোন পেয়ার, এটা লোন পেয়ার। তাহলে আমি যদি বলি এই অবস্থায় আয়োডিনের যোজনী হইতেছে 1 এবং তার 3টা লোন পেয়ার থাকে, এবং এরকম যৌগের উদাহরণ কি? আইএফ। লোন পেয়ার ইউজুয়ালি আমরা যৌগের ক্ষেত্রে দেখাই না। তুমি যদি আয়োডিনকে এনার্জেটিক করো, দেখো মনে আছে কিনা, এনার্জেটিক করলে কি হয়? একটা জোড় ভেঙে বিজোড় হয়, তাই না? সো এই 5p ভেঙে যাবে, এখানে আমরা কি পাবো? এখানে পাবো হইতেছে 5s2। 5p 5 এর জায়গায় 5p4 হবে। সেটা কই যাবে? 5d তে যাবে, তাই না? 5d1, 5p4 এবং 5d1 গেল। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এইখানে আয়োডিনের যোজনী কত হবে? চলো তোমাদেরকে দেখাই দেই। 5s এর দুইটা জোড় অবস্থাতেই আছে। দেখো, s এর দুইটা জোড়, সেই জোড় অবস্থাতেই আছে। p তে এখন 4টা আছে, 1 2 3 4। এই যে হচ্ছে p এর 4টা, আর d এর আছে হচ্ছে একটা, 5d। যে এত বড় একটা অরবিটাল, অনেকগুলো অরবিটাল আছে, সেখানে একটা ইলেকট্রন। দেখো তো ভাই, এখানে বিজোড় কয়টা? এখানে বিজোড় হইতেছে 1 2 3। তাহলে এইখানে আয়োডিনের লোন পেয়ার থাকে হইতেছে 2টা, ভাবে দেখাই, আর হাত থাকে 3টা। মানে মনে রাখবা, যোজনী সবসময় 2টা 2টা করে বাড়ে, 2 2 করে বাড়ে। মানে কোনো শহরে একটা রিলেশনশিপ যদি ব্রেকআপ হয়, ইমাজিন করো যে কোনো একটা রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, তো সেই ব্রেকআপ হইলে কয়জন সিঙ্গেল তৈরি হয়? 2জন সিঙ্গেল তৈরি হয় না? মানে যে চলে গেছে সেও সিঙ্গেল, যাকে রেখে গেছে সেও সিঙ্গেল। তো যখন এই যে একটা ইলেকট্রন জোড় ভেঙে বিজোড় হয়, তখন ভ্যালেন্সে কিন্তু 2 করে বাড়ে। এই জন্য দেখো, 1 থেকে কত হয়েছে? 3 হয়েছে। 1 থেকে কিন্তু দুজনই 2 হয় নাই। সো এখানে তার যৌগ হইতেছে IF3। আমি বলতে চাচ্ছি যে কি কি তুমি যৌগ পাবা। দেখো, একটা পাবা হচ্ছে IF, একটা পাবা IF3, নট IF2 তুমি পাবা না। কারণ কি? 1 থেকে কত হইল? 3 হইল। তুমি এরপরটা কত পাবা? IF5 পাবা। এরপরটা কত পাবা? IF7 পাবা। IF6 তুমি পাবা না, IF4 তুমি পাবা না, IF2 তুমি পাবা না। একইভাবে তুমি যদি এরকম নাও, ClF তৈরি হয়, ClF3 তৈরি হয়, ClF5 তৈরি হয়। ClF7 তৈরি হয় না, কারণ ক্লোরিনের চারপাশে 5টা ফ্লোরিনের সাথে দাঁড়াইতে পারে না। তো আশা করি বুঝে গেছি। IF9 হয় না, 9 কেন হবে? ওর শেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিলই 7টা। তো 7টা যদি থাকে, তাহলে ভাই ও তো ভাই 9 যোজনী কখনো দেখাইতে পারবে না। তুমি আয়োডিনের ফ্লোরিনেটটা মনে রাখো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হইতেছে আন্ত হ্যালোজেন যৌগ, মানে একটা হ্যালোজেনের সাথে আরেকটা হ্যালোজেন, তবে বিজোড় সংখ্যক যুক্ত হইতে হবে। বিজোড় সংখ্যক, এই যে দেখো 1 3 5 এবং হচ্ছে 7। আমরা এখন দেখবো হইতেছে লাস্ট গ্রুপ, আমাদের গ্রুপ 18, নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং হতেছে রেনন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, বাসায় পড়ে নিবা। বাসায় হচ্ছে এদের ব্যবহার পড়তে হবে, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। ভাই পরীক্ষা কিন্তু অনেক বেশি আসে, যে কোনটা ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে ব্যবহার করা হয়, কোনটা দিয়ে হচ্ছে ওয়েল্ডিং মানে ঝালাই যখন করে, দেখবা যে ঝালাই করার সময় একটা ব্যবহার করা হয়, কোনটা দিয়ে হইতেছে ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে ব্যবহার করা হয়, কোনটা হইতেছে যারা পাহাড় অবতরণ করে অথবা সমুদ্রের নিচে যায় তারা একটা নেয়। তো নিষ্ক্রিয় গ্যাস কোথায় কি কি কাজে লাগে সেগুলো হচ্ছে দেখবা। এখন এইগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলে, নার্ড গ্যাস বলে, নোবেল গ্যাস বলে, কারণ কারোর সঙ্গে তারা খুব একটা যুক্ত আসলে হয় না আর কি, বুঝছো? এখন এর মধ্যে আবার কাহিনী আছে। তোমাদের কিছু বন্ধু দেখবা যারা আসলে উপর থেকে দেখাবে যে তারা নার্ড, তারা হইতেছে খুব একটা কিছু বুঝে শুনে না, বাট দেখবা যে তলে তলে কিন্তু অনেক কিছু করে। সে দেখায় সে কোনো মেয়ের সাথে কথা বলে না, সে কারোর সাথে ফোনে কথা বলে না, তার ফেসবুকে কোনো মেয়ে ফ্রেন্ড নাই,
বাট তলে তলে খবর নিয়ে দেখবা যে ও ধুমায় 3-4টা একসাথে প্রেম করতেছে। তো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যেও কেউ কেউ আছে যারা পিওর নার্ড, যারা আসলে নিষ্ক্রিয়, আর কেউ কেউ আছে যারা হইতেছে নিষ্ক্রিয় বলি বাট আসলে নিষ্ক্রিয় না। চলো একটু দেখাই। এখানে হিলিয়াম যারা আছে, যে হিলিয়াম, ও হচ্ছে ভাই ওই আসলেই নিষ্ক্রিয়, কাগজে কলমও নিষ্ক্রিয়। হিলিয়াম 1s2, দেখো হিলিয়াম 1s2, তুমি এই 1p তো হয় না, 1d হয় না, তার মানে কি এখানে ইলেকট্রন জোড় আছে, এটাকে ভাঙতে পারবা না। কখন যৌগ তৈরি করে? যখন বিজোড় ইলেকট্রন থাকে। এখানে তো বিজোড় ইলেকট্রন নাই এবং বিজোড় ইলেকট্রন বানাইতেও পারবা না। সো হিলিয়াম প্রপার নিষ্ক্রিয়, মানে সে আসলেই নিষ্ক্রিয় এবং সে কি বলে, সে হইতেছে কাগজে কলমও নিষ্ক্রিয়। নিয়নও তাই। নিয়ন হইতেছে 1s2, 2s2, 2p6। এই 2d তো হয় না, দেখো 2d হয় না, তার মানে 2d হয় না মানে হইতেছে নিয়নের তুমি ইলেকট্রনকে হিট দিয়েও বিজোড় করতে পারবা না। বিজোড় করতে গেলে তো এরকম ফাঁকা ডি লাগে, তাই না? এই যে এরকম ফাঁকা লাগে, এই যে এরকম, এই যে এখানে যেরকম 5d পুরোপুরি ফাঁকা ছিল সেরকম লাগে। তাহলে হিলিয়াম আর নিয়ন এরা আসলেই নিষ্ক্রিয়। এই দুটো একদম প্রপার নিষ্ক্রিয়, এরা কখনোই কোনো যৌগ তৈরি করে না। কিন্তু তোমাদেরকে একটু দেখাই দিই আর্গনের ক্ষেত্রে কাহিনী হয়। সেটা হইতেছে আর্গনকে তুমি যদি চিন্তা করো তাহলে এখানে শেষে দাঁড়ায় 3s2, 3p6, কিন্তু ভাইয়া 3d তো আসলে এখানে 0 পড়ে আছে এখনো। এই অবস্থায় তুমি যদি আর্গনকে এনার্জি না দাও তাহলে এই অবস্থায় তার যোজনী হচ্ছে 0। কিন্তু আর্গনকে তুমি যদি এনার্জি দাও তাহলে কি পাবা? 3s পাবা হচ্ছে 2, 3p পাবা হচ্ছে 6 এর জায়গায় 5, আর 3d 1। এইখানে যোজনী কত? 2। কারণ তোমাদেরকে বলছি যখন কেউ জোড় ভেঙে বিজোড় তৈরি করে তখন ভ্যালেন্সি 2-2 করে বাড়ে। যখন কেউ জোড় ভেঙে বিজোড় তৈরি করে তখন যোজনী কিন্তু 2-2 করে বাড়ে, তাই তো? তাহলে থিওরিটিক্যালি আর্গনের কিন্তু যোজনী তৈরি হওয়া সম্ভব। হিলিয়াম নিয়নের থিওরিটিক্যালি যৌগ তৈরি করা সম্ভবই না। আর্গনের থিওরিটিক্যালি সম্ভব, বাট আর্গনের আসলে এই বিজোড় করতে না অনেক এনার্জি লাগে। আর্গন অনেক ছোট নিষ্ক্রিয় গ্যাস। তো দেখা যায় আর্গন থেকে নিচে যারা আছে সেইখানে থিওরিটিক্যালি যোজনী তৈরি হতে পারে, কিন্তু আসলে নেচারে সব থেকে বেশি যৌগ পাওয়া যায় কার? বেশি যৌগ পাওয়া যায় জেনন। এবং আমার বলো তো কাঁচা বাচ্চারা, সেই বেশি যৌগগুলো যোজনী এই জেননের যোজনী কি 2 হবে নাকি মানে জোড় হবে না বিজোড় হবে, এটা বলো। আমি বলতে চাচ্ছি যে থিওরিটিক্যালি হিলিয়াম নিয়ন হচ্ছে একেবারে নিষ্ক্রিয়, ওর নিচে যেগুলো আছে আর্গন থেকে প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি যৌগ তৈরি হওয়া পসিবল। তুমি অনেক বেশি শক্তি দিলে তারা হচ্ছে যৌগ তৈরি করতে পারে। কারা? এই যে হইতেছে আর্গন, ক্রিপ্টন, জেনন। সো আমার প্রশ্ন হইতেছে সেইখানে ওদের যোজনী কি জোড় হবে না বিজোড় হবে? ওকে, আমি মোটামুটি বেশ ভালো লেভেলের হতাশ তোমাদের উপরে, বাট সমস্যা নাই, জীবনে হতাশা আসবে। আমি যেরকম হতাশা কাটাই তোমাদেরকে বুঝাইতেছি, তোমরাও হতাশা কাটায় পড়াশোনা করবা। দেখো তো জেননের শেষে কি আছে? এত মানুষের ভুল উত্তর আশা করি নাই। 5s2, 5p6। নরমালি এখানে এর কোনো বিজোড় ইলেকট্রন নাই। কেন বিজোড় ইলেকট্রন নাই? দেখো 5s2 হইতেছে আমার এখানে 2 আছে, 2 আছে মানে হইতেছে জোড় আছে। 5p6 এইখানে কোনো ইলেকট্রন নাই। সো কোনো ইলেকট্রন নাই মানে এখানে যোজনী কত? 0। মানে তোমাদের কি ভাই 30 মিনিট কি? ও আচ্ছা, সো এখানে যোজনী হচ্ছে 0। আচ্ছা, জেননকে তুমি যখন এনার্জেটিক করবা তখন 5s2, 5p5, 5d1, তাহলে এখানে এস এর দুইটা কি অবস্থায় আছে? জোড় অবস্থায় আছে। এই দেখো তো তোমাদের নিজেদের উত্তরে একটু লজ্জা হয় কিনা? নিজের একটু লজ্জা হওয়া উচিত কিন্তু নিজের। এইখানে এই যে একটা হইতেছে কি আছে? একটা বিজোড় হইছে আর 5d1। এখানে কত হবে? 2 হবে। তোমাদেরকে কতবার করে বলছিলাম না যোজনী 2-2 করে বাড়ে। 2-2 করে বাড়ে মানে হইতেছে যার প্রথমে একটা বিজোড় থাকে, যেমন হ্যালোজেনের প্রথমে একটা বিজোড় থাকে, তো একটা থেকে 3 হবে, 3 থেকে 5 হবে, 5 থেকে 7 হবে।
এই জন্য হইতেছে সেখানে ভ্যালেন্সি সবসময় বিজোড় হইতো। আর এইখানে শুরুতে কোনো বিজোড় ছিল না, তার মানে 0 থেকে শুরু হয়েছে। 1 থেকে যার শুরু হয় তার 3 হয়, 5 হয়, 7 হয়। আর যার 0 দিয়ে শুরু হয় তার কি 3, 5, 7 হবে নাকি জোড় হবে সবসময়? এখানে জোড় হয়, 0 হয়, 2 হয়, তুমি এর পরের বার 4 পাবা, তারপরের বার 6 পাবা। সো তোমরা যারা আসলে বিজোড় বলতেছো, দেখো তো তোমরা তোমাদের আনসারে একটু হইলেও শরম পাওয়া যায় কিনা? তোমাদের এই আনসারটা একটু হইলেও শরম পাওয়া উচিত। বাট পাও না পাও সেটা কোনো সমস্যা না, তোমাদের ব্যাপার। আমি শরম পাই নাই, আমি একটু হতাশ হইছি আরকি এত মানুষ ভুল উত্তর দেওয়াতে। তাহলে মানে যৌগগুলো কি হয়? জেনন হিসাবেই থাকে। এরকম অনেক যৌগ মৌল আছে। জেনন HCF2 তৈরি করে, এই যে HCF4 তৈরি করে, HCF6 তৈরি করে, XCO2 তৈরি করে, XeO3 তৈরি করে। তুমি যেখানেই দেখবা জেননের সব জায়গার যোজনী হইতেছে কত? জোড়। অনেকে আবার এখানে মনে করতেছে ভাই, ওই যে তখন যারা শরম পাইছিল তারা আবার এখানে চিন্তা করতেছে যে এইখানে জেননের, আচ্ছা এখানে আবার একজন দ্বারা কমেন্টটা পড়ি, এ এ এ আর রাফি বলতেছে আগেই বলছি জোর হবে। রাফি, তুমি হয়তো জোর বিজোড় বলাতে শরম পাও নাই, বাট তোমার জোর বানানে শরম পাওয়া উচিত। ও লিখতেছে এইটা, আমি তো আগেই কইছিলাম জোর হবে। রাফি, জোর বানান ওটা না ভাই, এইটা হচ্ছে জোর। ওকে, সো তুমি আগে বাংলা শিখো, আগে বানান শিখো, তারপরে হচ্ছে কেমিস্ট্রি পরে শিখো। জোর জোর জোর, নট জোর। জয়কার আর ডয় ভয় ইয়া কি বলে ঘুটুনি। ওকে, জোর বিজোড় নিয়ে তো ঠিক আছে, মানে গর্ব করলাই, বাট বানানটা একটু ঠিক করো ভাই, বানান জোর। তো যেখানে বলেছি এইখানে কিন্তু জেননের যোজনী কিন্তু জোড়াই আছে। কেন জোড় আছে দেখো, জেনন 3টা অক্সিজেন, তো এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন। তাহলে আশা করি বুঝতে পারছি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো। আর এখানে দেখো যেহেতু এরা নিজেরা নিষ্ক্রিয়, এরা কিন্তু যার তার সাথে যৌগ তৈরি করবে না। দেখো ফ্লোরিন অনেক নেগেটিভ মৌল, অক্সিজেন অনেক নেগেটিভ মৌল, তার সাথে বিক্রিয়া করে। তোমার যে বন্ধু আসলে নিষ্ক্রিয়, বেশ মোটামুটি নিষ্ক্রিয়, সে তো যার তার সাথে প্রেম করবে না, তাই না? যে তারে অনেক বেশি প্ররোচনা দিবে, অনেক বেশি পড়ানোর চেষ্টা করবে, তার সাথেই তো আসলে সে প্রেম টেম করবে। আর লাস্ট তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, এটা তোমরা পড়বা এবং খাতায় ছবিটা আঁকবা। সেটা হচ্ছে ক্ল্যাথরেট যৌগ। এটা হোমওয়ার্ক, তোমাদের ডেফিনেশনটা পড়বা। ক্ল্যাথরেট যৌগ, এটাকে বাংলায় বলা হয় অবরুদ্ধ যৌগ। বইতেই পাবা, না পারলে আমি আগামী ক্লাসে দেখা দেবো না ক্ল্যাথরেট যৌগ কাকে বলে। তো তোমার আজকে আমরা কি কি পড়ছি? আজকে আমরা পড়ছি হইতেছে 16 পড়তে গিয়ে সেখানে আবার অনেক কাহিনী কিচ্ছা চলে আসলো। আমরা সেখানে পড়লাম হইতেছে অক্সাইড, আর এখানে পড়লাম হইতেছে আমরা নিষ্ক্রিয় গ্যাস। সো আজকে হচ্ছে যারা স্প্যামিং করছে ওদের হইতেছে আমি আনসারটা দেই নাই। সো আমার মনোযোগী কাচ্চা বাচ্চারা কি হ্যাপি হয়েছে আজকে? গতকালকে আসলে আমার অনেক খারাপ লাগছিল, কারণ তোমাদের আসলে অতিরিক্ত সময়গুলো আমি নিছিলাম। আজকে আমি অতিরিক্ত সময় হয়তো নিছি 8 মিনিট, কিন্তু আজকে হচ্ছে স্প্যামারদের আমি হচ্ছে খুব একটা পাত্তা দেই না আর কি, বুঝছো? স্প্যামারদের আসলেই পাত্তা দিই না আজকে। আজকে আমি আমার স্পিডে ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আগের দিন আসলে আমি ওই স্প্যামারদের একটু বেশি পাত্তা দিয়ে ফেলছিলাম। পরে আমার আসলেই ক্লাসে এসে খুব গিল্টি ফিল হয়েছে যে এই স্প্যামাররা আসলে স্প্যামিং করতে আসে, এরা ক্লাসে মনোযোগী না। কারণ মনোযোগী হইলে তো স্প্যামিং করার সুযোগ থাকে না, আমি তো পড়াগুলো বুঝবো। বাট আজকে আমি আসলেই পাত্তা দেইনি, আজকে আমি আমার মতো করে পড়াই গেছি। তো যাই হোক, আমাদের এস ব্লক এবং পি ব্লক শেষ, ডি ব্লক আগামী ক্লাস থেকে শুরু হবে। তোমাদের কাজ হচ্ছে দেখো, হুবহু বইয়ের সাথে খাতা মিলবে না, হুবহু বইয়ের সাথে খাতা কখনোই মিলবে না, কিন্তু খাতার সাথে সাথে তুমি দেখো এই টপিকটা বইয়ের কোথায় আছে, এটা একটু কষ্ট করে খুঁজে বের করো। আর চেষ্টা করো সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা একটু স্কিপ করা, এই বইটা একটু কঠিন করে লেখা, সহজ যে বইটা আছে। এটা মনে করার কোনো কারণ নেই সহজ বই পড়লে তুমি কিছুটা কম শিখবা কিনা, পরীক্ষায় কমন পড়ে কিনা, টেনশন নাই। একটা বই পড়লেই হয়, কবির স্যার, হাজারি স্যার, অন্য যে কোনো একটা ইজি বই পড়ো, ভালো লাগবে। তো ঠিক আছে কাঁচা বাচ্চারা, আগামী সেশনে আগামী ক্লাসে দেখা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।